জেলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছি আমি। আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতো আজ কেউ নেই। জানি না আর কতক্ষণ বেঁচে থাকব, কারণ পুলিশ আমাকে অনেক মেরেছে। এমনভাবে মেরেছে যে আমার শরীরে অনেক জায়গায় কেটে গিয়ে এখন রক্ত পড়ছে। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তাই তো? চলুন আপনাদের কিছু মাস আগে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যেখান থেকে নাকি আমার খারাপ দিনের শুরু হয়েছিল। অতীত। ভাইয়া, কোথায় আছিস তুই? এই তো তোর কলেজেই আসছি তোকে নিয়ে আসার জন্য। কেন, কি হয়েছে? তুই কান্না করছিস মনে হয়। তুই জলদি আয়। আমি বাইকটা একটু জলদি চালিয়ে আপুর কলেজের সামনে চলে আসলাম। আসার সময় আমার কিছু বন্ধুদেরও কল করে আসতে বললাম। গেটের বাইরে আপুকে বসে কান্না করতে দেখলাম। আমি জলদি করে আপুর কাছে গেলাম। আপু, কি হয়েছে তোর? ভাইয়া, ওরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমার ওড়না নিয়ে গিয়েছে। আপুর কথা শুনে সেকেন্ডের মধ্যে রাগ উঠে গেল। আমি ওদিকে তাকিয়ে দেখলাম 3টে ছেলে, এর মধ্যে আমার বন্ধুগুলোও চলে এসেছে। আমি গিয়ে ওই ছেলেটাকে প্রথমে একটা লাথি দিলাম পেটের মধ্যে, যেটার হাতে নাকি আপুর ওড়না ছিল। ছেলেটা দূরে গিয়ে পড়ল। ওর সাথে থাকা ছেলেগুলো আমাকে মারতে আসলো, কিন্তু আমার বন্ধু ওদেরকে আচ্ছা মতো পিটানি দিতে লাগলো। আমি গিয়ে ওই ছেলেটাকে আরও অনেক মারলাম। ছেলেটার নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে। তখনই আমার বন্ধুগুলো ওই ছেলেটাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। কি করছিস? ছাড় ওকে, মেরে ফেলবি নাকি? হ্যাঁ, এই কুত্তার বাচ্চাকে আমি মেরেই ফেলব। এর এত বড় সাহস আমার আপুর ওড়না নেই। থাক ভাই, ওকে আর মারিস না, আরও মারলেও মরে যাবে। এখন চল। ওই ছেলেকে আর মারলাম না, এমনিতেই আধমারা করে ফেলেছি। আর আসার আগে ওকে বলে আসলাম, যদি আবার কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তাকে মেরে ফেলবো। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। আব্বুকে বারণ করেছি আজকের বিষয়টা যাতে আব্বু আম্মুকে না বলে, কারণ আব্বু আম্মু যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আপুকে আর কলেজেই যেতে দেবে না। আপু ওর রুমে চলে গেল, আর আমিও আমার রুমে চলে আসলাম। দেখেছেন, এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমার পরিচয়টাই দেওয়া হয়নি। পরিচয় দেওয়ার মতো সেরকম কিচ্ছুই নেই, তাও বলি। আমি মজিবুর রহমান, বাবা মার একমাত্র ছেলে। আমার একটা ছোট বোনও আছে, যাকে নাকি আমি আপু বলে ডাকি। বয়সে আমার ছোট, কিন্তু আমার থেকে 1 ক্লাস সিনিয়র। এখন বলবেন ছোট হয়ে আমার থেকে 1 ক্লাস কীভাবে উপরে গেল? তা বলছি শোনেন। আমি এসএসসি পরীক্ষাতে পরপর 3বার ফেল করেছি। ফেল করার অনেক কারণও আছে, আমার সাথেই থাকুন, আস্তে আস্তে সব কিছু জেনে যাবেন। অনেক পরিচয় হয়েছে, এখন গল্পে ফেরা যাক। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাসায় থেকে তারপর আমার বন্ধুগুলোর সাথে দেখা করতে চলে গেলাম কুদ্দুস মামার দোকানে। মজিবুর, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবি? জিজ্ঞেস করো, সত্যি বলবো না কেন? তুই এই 1-2 মাস পর পর কোথায় গায়েব হয়ে যাস বলতো? আমার দেশ ঘুরে দেখতে অনেক ভালো লাগে, তাই আমি কিছুদিন পর পর ঘুরতে চলে যাই। এখন কথা না বলেই চা খা। আচ্ছা, বিকি ছাড়া প্রান্ত কোথায়? কোথায় থাকবে ওর গার্লফ্রেন্ড? সাথে হয়তো ঘুরতে গিয়েছে। আমাদেরই পুরা কপাল, আজ পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। গার্লফ্রেন্ড পটাতে পারলাম না মানে কি? আমরা তো অনেকগুলো গার্লফ্রেন্ডে পটিয়েছি, কিন্তু এই হারামি মজিবুরের জন্য তো ওদের সাথে ব্যাকআপও হয়ে যায়। জানি না ও মেয়েদেরকে কি বলে, যার পরে থেকে নাকি মেয়েগুলো আমাদের সাথে এমনভাবে ভয় পায় যাতে ওকে দেখলেই খুন করে ফেলবো। আচ্ছা মজিবুর, তুই বলতো, তুই মেয়েদের এমন কিছু বলেছিস যার পর থেকে মেয়েরা নাকি আমাদের ভয় পায়? আজকে সত্যি কথাটা না বললে তোকে পুকুরে ফেলে দেবো। ওরা দুজনেই আমাকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিল। ওরা চলে যাবে তখনই বললাম, আরে কি করছিস, ছাড় বলছি আমি। হ্যাঁ বল। তোরা যে এই মেয়েকেই প্রপোজ করিস, আমি ওই মেয়েকেই বলি তোরা মেয়েদের সাথে প্রেম করে মেয়েদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দিস। কি বলিস শালা? আমরা মেয়ে বিক্রি করি? বিকি, ওকে ধর, ওকে এখন আমি সত্যি পুকুরে ফেলে দেব। আমাকে কে আটকায়? এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। সারাদের সাথে বিশ্বাস নেই, ওখানে কিছুক্ষণ থাকলে সত্যি সত্যি ছুঁড়ে ফেলে দিত। 9 দিন পর আজকে কলেজে যাচ্ছি। আমি নিয়মিত কখনো কলেজে যাই না, আসলে কলেজে যেতে অত ভালো লাগে না। কলেজে গিয়ে কি করব, একটা গার্লফ্রেন্ডও নেই যে তার সাথে ঘোরাঘুরি করব। কলেজে এসে দেখি আমার হারানো বন্ধুগুলো সবাই চলে এসেছে, তাই আমি ওদের কাছে গেলাম। কি অবস্থা তোদের? আমাদের স্যার এসেছে, ওই জায়গাটা একটু ফাঁকা করে দে স্যারকে বসার জন্য। ধুর শালা, শর্ত। ওদের সাথে বসে আড্ডা দিতে থাকলাম। তখনই আমাদের কাছে একটা মেয়ে চলে আসলো। এক্সকিউজ মি। ওই মেয়ে যা বলার বাংলায় বলেন, এসব ইংরেজি আমাদের মাথায় ঢোকে না। আমি কি এখানে বসতে পারি? এটা আমার শ্বশুরের কলেজ না যে আমাদের এখানে থেকে পারমিশন দিতে হবে। আপনার যেখানে ইচ্ছা বসতে পারেন। মেয়েটা আমাদের সাথেই বসে পড়লো। আমি শুধু মেয়েটার দিকেই তাকিয়ে রইলাম। এই প্রথম কোনো একটা মেয়েকে দেখে ক্রাশ খেলাম। মেয়েটা আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি জুই।
আমি কি আপনাদের বন্ধু হতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই। আমি মজিবুর, এ হচ্ছে বিকি, আর ও হচ্ছে মিজান, আর ও হচ্ছে প্রান্ত। তখনই বিকি আমার কানে কানে বলল, কিরে শালা, কখনো তো আমাদেরকে কোনো মেয়ের দিকে ভালো করে তাকাতে দিসনি, তাহলে তুই নিজে মেয়েদের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, মেয়েটার ওপর তো আমি ক্রাশ খেয়েছি। কি বলিস, সত্যি নাকি? তার মানে আমরা এখন প্রেম করতে পারবো? ইয়াহু! কি হলো, তোমরা দুজনে এইভাবে ফুসফুস করে কি বলছো? যা বলার আমাদের শুনিয়ে বলো। না না, তেমন কিছু না, এমনি আমরা দুজনে অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম। তা তুমি তোমার বিষয়ে কিছু বলো। আমার বিষয়ে বলার মতো তেমন কিছুই নেই। আমি আব্বু আম্মুর ছোট মেয়ে। আমার একজন বড় ভাই আছে। আমি কিছুদিন আগেই লন্ডন থেকে দেশে এসেছি। ওখানে কি করছিস? দেখ, আমি ফ্রেন্ডকে তুমি করে বলতে পারি না, তাই তোকেও তুই করে বলছি। সমস্যা নেই, আমি তোদেরকে তাহলে তুই করে বলি। সবাইকে তুমি করে বলতে পারো, শুধু আমাকে বাদে। তোমাকে বাদে কেন? সেটা না হয় পরে জানতে পারবে, এখন তুমি কি বলছিলে বলো। আমি ওখানে পড়াশুনো করতাম, কিন্তু ভাইয়ার একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি এখানে চলে এসেছি। আর এখন এখানেই থাকবো, এখানেই থেকে পড়াশুনো করব, আর যাব না ওখানে। তখনই ক্লাসের বেল বাজিয়ে দেওয়ায় সবাই একসাথে ক্লাসে চলে আসলাম। স্যার আমাকে ক্লাসে দেখে একটু অবাকই হলেন, তাই আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মজিবুর, আজকে কিভাবে মনে হলো ক্লাসে আসার? এই তো স্যার, আপনাদেরকে দেখতে আসলাম, কেমন আছেন আপনারা সেগুলো জানতেই আসলাম, আর কি। বস তুই, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তখনই জুইকেও ক্লাসে আসতে দেখলাম। তার মানে কি ও আমাদের ক্লাসেই পড়ে? কিন্তু ও তো আমাদের সাথে আসেনি। তাহলে জুই এসে আমার সাথে বসে পড়লো। এটা কি হলো? তুমি আমাদের সাথে পড়ো, তখন বলনি কেন? এমনি বলিনি। ক্লাসে যদি এতই কথা বলার মন চাই তাহলে ক্লাসের বাইরে যেতে পারো। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি। আমি জানতাম তোকে ছাড়া আর কেউ এইভাবে ক্লাসে কথা বলবে না। বের হ আমার ক্লাস থেকে। ওকে। আমি ক্লাস থেকে বেরিয়ে আসলাম, ক্যান্টিনে বসে আছি। কিছুক্ষণ পর আমার বন্ধুগুলো চলে আসলো। কী রে, তোরাও চলে আসলি যে? আরে তোকে ছাড়া ক্লাস করতে মন চায় না, তাই আমরাও চলে আসলাম। এখন কোল্ড ড্রিঙ্কস অর্ডার দে। ছোটু, সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস দে তো। ক্যান্টিনে কাজ করা ছেলেটাকে আমরা সবাই ছোট বলেই ডাকি। সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। সবাই বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এমন সময় দেখলাম জুই আসছে। জুই এসে সোজা আমার সামনে চেয়ারটায় বসে পড়লো, আর আমার দিকে একটা রাগী লুক নিয়ে বলল, স্যারের সাথে এইভাবে বেয়াদবি করার মানে কি? কোথায় বেয়াদবি করলাম? বেয়াদবি করনি? তাহলে তোমাকে স্যার ক্লাস থেকে বের করে দিল কেন? আরে স্যার তো সবসময় এরকমই করে, আজকে নতুন না। তোমার আজকে প্রথম দিন তো, তাই কিছু জানো না। দুদিন যেতে দাও, দেখবে আস্তে আস্তে সব কিছু জেনে যাবে। ওদের সাথে আরও অনেকক্ষণ আড্ডা দিয়ে আমি গেটের কাছে চলে আসলাম। যখনই বাইক নিয়ে বেরোতে যাব, তখনই জুই আসলো আমার কাছে। আমাকে কি লিফট দেওয়া যাবে? আমি তো বাসায় যাচ্ছি। তুমি যেই দিকে যাচ্ছ আমিও ওই দিকেই যাব। আচ্ছা, তুমি কোথায় থাকো বলো তো? এই তো এই জায়গায়। ওটা তো আশাদ আঙ্কেলের বাসা। উনি আমার মামা হয়। তাহলে তোমার বাসা কোথায়? এখান থেকে কিছু দূরে যে গার্লস কলেজটা আছে না, ওই কলেজের পাশেই আমার বাসা। তাহলে তো তুমি তোমার বাসা থেকে এখানে আসতে পারো। আসতে পারি, কিন্তু আমার মামার বাসাতে থাকতেই ভালো লাগে। আমার বাসায় থাকতে একটুও ভালো লাগে না, তাই আমি আমার মামার বাসায় থাকি। এখন কথা না বলে আমরা কি যেতে পারি? কেন নয়, অবশ্যই। তোমার মামার বাসার পাশের বাসাটাই আমাদের। আমি জুইকে নিয়ে ওর মামার বাসায় চলে গেলাম। জুইকে নামাই দিয়ে আসার সময় বলছিল ওর বাসায় যেতে, কিন্তু আমি যাইনি, কারণ এখন আপুকে আনতে যেতে হবে। আমি বাসায় না গিয়ে সোজা আপুর কলেজের সামনে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে আপুর কলেজ ছুটি হয়ে গেল। আপু গার্লস কলেজে পড়ে, তাই ওকে আমি ডেইলি কলেজে নিয়ে যাই, আবার নিয়ে আসি। কিছুক্ষণ পর আপু কলেজ থেকে বেরিয়ে আসলো। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। আজকেও বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক আগেই বাসায় চলে আসলাম। কখনো এরকম সময় আসেনি, কিন্তু আজকে কেন জানি বন্ধুদের সাথে আড্ডা দিতে মন চাইছে না, তাই জলদি চলে আসলাম। রুমে বসে কিছুক্ষণ মোবাইলে গেম খেললাম, সময় কাটছে না, তাই একটু ছাদে আসলাম। ছাদে এসে দেখি আপু আর জুই একজন আরেকজনের সাথে কথা বলছিল। ওই ছাদে জুই আর আমাদের ছাদে আপু। আমি আপুর পিছনে গিয়ে ওর মাথায় একটা থাপ্পড় মারলাম। আহ, কে রে? কিরে পেতনি, এই সময় তুই ছাদে কি করিস? কেন, ছাদে কি তুই একাই আসতে পারিস নাকি? আমি কি আসতে পারি না? আমি কি একবারও বলেছি যে তুই ছাদে আসতে পারবি না? আমি তো শুধু জিজ্ঞেস করলাম তুই এই সময় ছাদে কি করছিস। কখনো তো এই সময় ছাদে আসিস না, তাই। ওই, আমি ডেইলি এই সময় ছাদে আসি। তুই আজকে প্রথম এই সময় ছাদে এসেছিস, তাই তুই এখন চা।
গিয়ে তোর বন্ধুদের সাথে আড্ডা দে। তুই থাক, আমি চলে গেলাম। হ্যাঁ, জলদি যা। আমি আবার ছাদে চলে আসলাম। কে রে মিনা, মজিবুর তোর কি হয়? আমার বড় ভাই। তুই ওকে কিভাবে চিনিস? ও আর আমি একই ক্লাসে পড়ি, আজকে কলেজে ওর সাথে পরিচয় হলো। আপু আর জুই ওপরে কথা বলতে থাকলো। রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। আজকে আমার বিয়ে হলো, বাসর ঘরে বউ আমার জন্য অপেক্ষা করছে। আমিও জলদি করে বাসর ঘরে চলে আসলাম। বউয়ের ঘুমটা উঠিয়ে যখনই বউকে কিস করতে যাব তখনই মনে হলো আমার উপর বৃষ্টি পড়ছে। কিন্তু আমার তো আজকে বাসর, তাহলে বাসর ঘরে আবার বৃষ্টি আসবে কি করে? ভাই, ওই ভাই ওঠ, আমার কলেজে যাইতে লেট হয়ে গেছে। ওই তুই আর একটু পরে রাখতে পারলি না? কেন, কি হয়েছে? আর সময় দেখিস, আমার কলেজে যাওয়ার জন্য লেট হচ্ছে না? তুই আমার কাছে সময় জানার জন্য বাসরটাও হতে দিলি না আমার। এখন ফালতু প্যাচাল না পেরে যা, গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কলেজে দিয়ে আয়। আজকে তোর হাতে আমাকে খাইয়ে দিতে হবে। যদি রাজি থাকিস বল, তাহলে না হলে আজকে আমি উঠবই না। ঠিক আছে, আমি রাজি, এখন তো ওঠ। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে চলে আসলাম। দেখো তোমার নবাব জাদা চলে এসেছে, দাও ওকে খাবার দাও, আরো বেশি বেশি করে খাওয়াও। দেখো আব্বু, তুমি আমার ভাইকে কিছু বলবে না, বলে দিলাম। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তোদের সামনে ওকে কিছু বলতেও পারি না, তোদের লাইফেই আজকে বাদর হয়েছে। তুমি আমার ছেলের সাথে সবসময় এমনভাবে কথা বলো কেন? দেখছো না আমার ছেলেটা কিরকম শুকিয়ে যাচ্ছে? এটা আজকে নতুন না, ডেইলি এরকম হয়। খাবার টেবিলে আব্বু আমাকে বকা দেবে, আর আম্মু আর আপু আমাকে আব্বুর কথা শোনার থেকে বাঁচাবে। তারপর আব্বু আরও কিছু বলে খাবার খেয়ে অফিসে চলে গেল, আর এদিকে আপু আমাকে খাইয়ে দিল। তারপর আপুকে নিয়ে ওর কলেজে চলে আসলাম। আপুকে নামিয়ে দিয়ে আমিও কলেজে চলে আসলাম। আজকেও দেখলাম সবাই চলে এসেছে। বুঝি না ওরা এত জলদি কলেজে আসে কিভাবে। ওদের সাথে জুইকেও বসে থাকতে দেখলাম। আমিও গিয়ে ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। মজিবুর, এই শালা প্রান্ত আজকেও কেন কলেজে আসলো না? সেটা তো আমিও ভাবছি। তখনই দেখলাম প্রান্ত মুখটা ফ্যাকাশে করে কলেজে আসলো। কি হলো রে, এভাবে মুখটা ফ্যাকাশে করে রেখেছিস কেন? মাহির আব্বু মাহির বিয়ে ঠিক করেছে। কি বলছিস? কিন্তু মাহিকে তো তুই ভালোবাসিস, আর মাহি হয়তো তোকে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু আমরা কেউ এখন আমাদের ভালোবাসার বিষয়টা আমাদের ফ্যামিলির কাছে জানাইনি। একদম ঠিক হয়েছে। শালা প্রেম করতে পারিস কিন্তু ফ্যামিলিকে বলতে পারিস না। এখন তুই দেখতে থাক, তো চোখের সামনেই মাহিকে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে। দোস্ত, এভাবে বলিস না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোরা কিছু একটা কর। আগে আমাকে বল, এই মাহিটা আবার কে? এই শালার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। কি হলো মজিবুর, তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? কিছু তো বলো। আচ্ছা প্রান্ত, মাহির বিয়েটা কবে রে? এই শুক্রবারে। তাহলে আজকে কি বার? ওই তুই এখানে এখনো কাউন্টিং করবি নাকি প্রান্তর গার্লফ্রেন্ডের বিয়ে আটকাবি, কোনটা? দুটোই। এখন বল আজকে কি বার? মঙ্গলবার। প্রান্ত, তোর গার্লফ্রেন্ড কি সত্যিই তোকে ভালোবাসে? হ্যাঁ। তোর সাথে পালিয়ে যেতে পারবে? ওকে বলে দেখিনি। তাহলে তুই ওকে এখনই কল কর আর কথা বলে দেখ ও কি বলে, তারপর আমি সবকিছু দেখছি। ঠিক আছে। প্রান্ত ওর গার্লফ্রেন্ডকে কল দিতে চলে গেল। কিরে, তোরা কি এখানে বসে থাকবি নাকি ক্লাস করতে যাবি? না রে, আজকে ক্লাস করতে মন চাইছে না, চল কোথা থেকে ঘুরে আসি গিয়ে। এখানে তোমাদের বন্ধু টেনশনে মরছে আর তোমরা বলছো ঘুরতে যাবে? হ্যাঁ, ঘুরতে যাব তো। আর যখন মজিবুর বলেছে ও কিছু করবে, তাহলে আর কোনো টেনশন নেই। এখন চল আমরা একটু ঘুরে আসি। আমরা সবাই একসাথে একটা নদীর পাড়ে চলে আসলাম। সবার কাছে বাইক থাকায় আসতে কোনো সমস্যা হলো না। আমার বাইকের পেছনে জুইকে নিয়ে আসলাম। নিজের পছন্দের মানুষকে বাইকের পেছনে নিয়ে ঘোরার ফিলিংসটাই আলাদা। যারা ঘুরছেন শুধু তারাই জানেন। নদীর পাড়ে বসে সবাই আড্ডা দিচ্ছি, তখন প্রান্ত আসলো। ও রাজি, ও নাকি রেডি হয়ে থাকবে, আমাদের গিয়ে শুধু ওকে আনতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে না কালকে যাবো ওকে নিয়ে আসার জন্য। সবার সাথে আরও অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আপুর কলেজে ছুটি হওয়ার পর আপুকেও নিয়ে চলে আসলাম। রাতের বেলা আপু আমার রুমে আসলো। কিরে, কিছু বলবি কি? হ্যাঁ, কিছু বলতে এসেছি। তাহলে বল। কি শুনেছি আমি এটা? তুই আবার কি শুনলি বল, আমিও শুনি। তোরা নাকি কালকে কোন মেয়েকে ভাগিয়ে আনার জন্য যাবি? হ্যাঁ, কিন্তু তোমাকে কে বললো? জুই বলেছে। তাতে কি হয়েছে? শোন ভাই, তোকে একটা কথা বলি। আজকে ধর আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আব্বু আম্মু আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়েছে। এদিকে আমি ভয়ে আমার ভালোবাসার কথাটা আমার আব্বু আম্মুকে বলিনি।
যদি বলতাম তাহলে হয়তো আব্বু আম্মু রাজি হয়ে যেত আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি না বলে যে ছেলেকে ভালোবাসি ওই ছেলেটার সাথে পালিয়ে গেলাম। তারপর আমার আব্বু আম্মুর মান সম্মানটা কি আর থাকবে? তুই বল, যদি কোনো মেয়ে তার বিয়ের আগেই অন্য ছেলের সাথে পালিয়ে যায়, তখন ওই মেয়ের বাবা মা কিভাবে সমাজের মানুষের সামনে মুখ দেখাবে? সেটা কি তোরা একবার ভেবেছিস? তো এখন আমরা কি করব? এদিকে প্রান্ত মাহিকে না পেলে আত্মহত্যা করবে। আমি বলি কি, তোরা যা গিয়ে মাহির আব্বু আম্মুকে ওদের ভালোবাসার কথাটা আগে জানা, তারপর দেখ কি বলে। বলার পরেও যদি রাজি না হয় তখন তোদের যা মন চাই করতে পারিস। ঠিক আছে আপু, তাহলে কালকে আমরা মাহির বাসায় যাব। এখন রাত হয়েছে, এত জেগে না থেকে ঘুমিয়ে পড়। আপু চলে গেল আর আমিও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। আজকে কেউ কলেজে যায়নি, সবাই আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছে দেখলাম। কিরে চল মাহিকে গিয়ে নিয়ে আসি। মাহির আব্বু আম্মু কি জানে যে মাহি তোকে ভালোবাসে? না। তাহলে চল। কোথায়? আমরা এখন মাহিদের বাসায় যাব। কেন? মাহির আব্বু আম্মুকে খুন করতে। সারা যেতে বলছি, চল, এত প্রশ্ন করার কি আছে? আমরা 4 বন্ধু মাহিদের বাসায় চলে আসলাম। জুইকে নিয়ে আসেনি। বাড়ির কলিং বেল বাজাতেই একটা মহিলা এসে দরজা খুলল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাবা, তোমরা কারা? তোমাদের তো ছিলাম না। আমরা কি ভেতরে এসে কথা বলতে পারি? হ্যাঁ আসো। আন্টি, আঙ্কেল কোথায়? ওনাকে একটু ডেকে দিন। আন্টি আঙ্কেলকে ডাক দিলেন। আঙ্কেলকে দেখে ভালো মানুষ বলেই মনে হলো। আমি আঙ্কেলকেও সালাম দিলাম। আঙ্কেল আমার সালামের উত্তর দিয়ে বসতে বললেন। তখন মাহিও আসলো। আমাদের এভাবে দেখে মাহি একটু ভয় পেল। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলেন, তারা তোমরা সেটা তো বললে না? শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই শুক্রবার বিয়ে। বিয়ের আগে কি একবারও আপনার মেয়ের কাছে জেনেছেন আপনার মেয়ে এই বিয়ে করতে রাজি কিনা? কি বলতে চাও তুমি? আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার মেয়ে, এই যে দেখেন ছেলে, এই ছেলেটাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম আঙ্কেল হয়তো আমার কথা শুনে আমাকে কষে একটা থাপ্পড় দেবে আর রাগীভাবে আমার সাথে কথা বলবে, কিন্তু হলো তার উল্টো। আঙ্কেল মাহিকে ডাক দিয়ে ওনার কাছে আসতে বললেন। মাহি আঙ্কেলের কাছে আসার পর আঙ্কেল বলল, এই ছেলে যা বলছে তা কি সত্যি? তুই কি সত্যি এই ছেলেকে ভালোবাসিস? মানে আব্বু? তোকে মানে বলতে বলিনি, যা জিজ্ঞাসা করছি তার উত্তর হ্যাঁ বা না, দুটো থেকে একটা বলে দে। হ্যাঁ আব্বু, আমি ওকেই ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। এই কথাটা তুই আমাকে আগে বলতে পারলি না? আজ পর্যন্ত তুই আমাদের কাছে যা চেয়েছিস তোকে সব দিয়েছি। তুই ভাবলি কি করে যে তোর ছেলের পছন্দের সাথে তোকে বিয়ে দেব না? মাহি ওর আব্বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আব্বু। কিন্তু ছেলে এখন কি করে? আঙ্কেল, ও এখন পড়াশোনা করছে। পড়াশোনা শেষে ওর বাবার বিজনেস আছে, ওটাই দেখাশোনা করবে। ও আচ্ছা। তারপর আঙ্কেলের সাথে আরও কিছুক্ষণ কথা বলে সবাই চলে আসলাম। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে হয়তো এসব কিছুই করতে পারতাম না। এখন আমাদের সবাইকে তুই ট্রিট দিবি, চল। ঠিক আছে চল, তোদের যত খুশি আজকে খাবি, আমি বিল দিব। সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম। এভাবে ভালোভাবে কাটতে লাগলো আমাদের দিনগুলো। কিন্তু কথায় আছে না, ভালো দিন নাকি বেশি দিন থাকে না। আমার সাথেও ঠিক এরকমই কিছু হয়েছে। যাকে মনে মনে ভালোবাসি সে যে আমার সাথে এরকম কিছু করতে পারবে তা ভাবতেও পারিনি। বাসাতে আজকে আব্বু আম্মু সবাই আছে। ওনারা সবাই বসে নিচে টিভি দেখছে। এদিকে আমি আমার রুমে বসে মোবাইলে একটা ওয়েব সিরিজ দেখছি। তখনই জুই আমার রুমে আসলো। আরে জুই, তুই এই সময় আমার রুমে কেন? হ্যাঁ, এই সুযোগের জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম আমি। মানে কি বলছিস? আর তুই দরজা বন্ধ করছিস কেন? এখনই জেনে যাবি। কি করছিস জুই? তুই এভাবে আমার কাছে আসছিস কেন? তোর জন্য আমার ভাই আজও হসপিটালে ভর্তি আছে। তুই কি ভেবেছিস তুই আমার ভাইকে এইভাবে মারবি আর আমি তোকে কিছুই করব না? জুই আস্তে আস্তে ওর শরীরের সকল জামা ছিঁড়ে ফেলল। বাঁচাও বাঁচাও, মজিবুর আমার সর্বনাশ করে ফেললো। জুইয়ের কথা শুনে আমি মনে হয় এক জায়গায় জমে গিয়েছি। তখনই জুই এসে আমাকে জড়িয়ে ধরে খাটের উপর ফেলে দিল আর ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল, আর সাথে সাথে আমার ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। তারপর আবার বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগলো। তখনই আমার ঘরের দরজা ভেঙে কে যেন ঢুকে পড়লো, আর জুই সাথে সাথে আমার উপর থেকে উঠে দাঁড়ালো। আব্বু আম্মুর সাথে আরও 3 জন পুলিশ। জুই গিয়ে আম্মুর পিছে দাঁড়ালো। তখনই আপু এসে জুইয়ের শরীরে একটা চাদর দিয়ে দিল। আব্বু, আম্মু, বিশ্বাস করো আমি কিছু করিনি। আঙ্কেল আন্টি, আমি ওর রুমে এসেছিলাম দেখতে ও কি করছে, কিন্তু আমি ওর রুমে আসার সাথে সাথেই ও
ও আমার সাথে। আপু এসে আমার গালে ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় মেরে দিল। তুই আমার ভাই, এটা বলতেও এখন আমার ঘেন্না হচ্ছে। আপু বিশ্বাস কর রে, আমি তখন আব্বু এসে আমাকে মারতে শুরু করলো। এখানে যে পুলিশগুলো আছে ওগুলো এসে আব্বুকে আটকালো। ওকে আর মারবেন না, ওর মতো ধর্ষকের বিচার আইন করবে। আমি গিয়ে আম্মুর পায়ে জড়িয়ে ধরলাম। আম্মু তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। কিন্তু আম্মু আমার কথা বিশ্বাস করলো না, লাথি মেরে আমাকে পা থেকে সরিয়ে দিল। পুলিশ অফিসার, আপনারা ওকে নিয়ে যান। ওর মতো ধর্ষক কখনো আমার ছেলে হতে পারে না। মা। চুপ, তোর ওই নোংরা মুখে কখনো আমাকে মা বলে ডাকবি না। আজকে থেকে জানবো আমাদের কোনো ছেলে নেই। অফিসার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? ওকে নিয়ে যান বলছি। পুলিশ আমাকে আমার কলার ধরে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে গেল। আমার পেছন পেছন সবাই আসলো। আম্মু তোমরা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে কেন? আর সব থেকে বড় কথা, আমাদের বাড়িতে এখন পুলিশ আসলো কিভাবে? এই বিষয়টা আরো বুঝতে পারলাম না। পুলিশ আমাকে 2 হাতে হ্যান্ডকাফ লাগিয়ে পুলিশের গাড়িতে বসিয়ে আমি থানায় নিয়ে আসলো। অনেক মারলো ওরা আমায়। এখন বর্তমানে ফেরা যায়। রক্তাক্ত শরীর নিয়ে জেলে পড়ে আছি। তখনই আমার অতি চেনা পরিচিত একজন লোককে দেখতে পেলাম জেলে আসতে। আমি কথা বলতে পারছি না, তাও আস্তে আস্তে করে লোকটার নাম নিলাম। শুভ। ও হয়তো আমার ডাকটা শুনতে পেয়েছে, তাই জলদি আমার কাছে আসলো। মুজিবর, তুই? আর তোর এই অবস্থা হলো কিভাবে? আমি কিছু বলার আগে জ্ঞান হারিয়ে ফেললাম। আঙ্কেল, আঙ্কেল। শুভ চিল্লিয়ে এই পুলিশ স্টেশনের এসিপিকে ডাকতে থাকে। শুভর ডাক শুনে পুলিশ অফিসার জলদি আসলো। কি হয়েছে বাবা, তুমি এইভাবে চিল্লাচ্ছ কেন? আঙ্কেল, আপনারা কাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে এসেছেন জানেন? ওকে, ওর এক কলে আপনাদের সবার চাকরি পর্যন্ত চলে যেতে পারে, সেটা কি আপনারা জানেন? কিন্তু বাবা, ও একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে, তাই ওকে আমরা এখানে ধরে নিয়ে এসেছি। জলদি ওকে থানা থেকে বের করে আনেন, না হলে আপনাদের কারো চাকরি হয়তো আর থাকবে না। কে ও? আপনাকে আমি সব কিছু পরে বলবো, এখন আগে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। শুভর উত্তরে পুলিশ অফিসার বলল তাকে ছাড়তে পারবে না। তাই শুভ বলল, ঠিক আছে দাঁড়ান, আমি আমাদের আর্মি মেজরকে এক্ষুনি কল দিয়ে বলছি আপনি মুজিবুরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছেন। তারপর দেখেন আপনার চাকরি থাকে কি না। না না থাক, হাওলদার জলদি করে ওকে খুলে বের করে নিয়ে আসো। হাবিলদার জলদি করে গিয়ে মজিবুরকে জেলের বাইরে নিয়ে আসে। আঙ্কেল, আপনারা কি সত্যি মানুষ? কাউকে এভাবে মারে নাকি? শুভ পুলিশ অফিসারকে আরও কিছু কথা শুনিয়ে মজিবুরকে ওর গাড়িতে শুয়ে সোজা হাসপাতালে নিয়ে আসে। মজিবুরকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার বাইরে বেরিয়ে আসলো। শুভ জলদি করে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব, মজিবুর এখন কেমন আছে? ওকে এভাবে কে মেরেছে? কেউ কাউকে যে এভাবে মারতে পারে সেটা তো ভাবতেও পারছি না। রোগী আপনার কি হয়? আমার বন্ধু। হ্যাঁ, আপনার বন্ধু এখন ঠিক আছে। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘুম ভাঙলে আপনি ওনার সাথে দেখা করতে পারেন। আমার যখন ঘুম ভাঙলো তখন আমি তাকিয়ে দেখলাম একটা হসপিটালে শুয়ে আছে। আমার পাশে কেউ একজন বসে আছে। আমি যখনই উঠে বসতে যাব তখনই শুভ আমায় ধরে ফেললো। আরে কি করছিস? তুই শুয়ে থাক, তুই এখন অসুস্থ। শুভ, তুই এখানে কি করে আসলি? তোর বাসা তো এখানে না। আরে আর বলিস না, আব্বুর বন্ধু একজন পুলিশ, আর ওই পুলিশটা সে নাকি তোকে ধরে নিয়ে এসেছিল। ওনার কাছে আব্বু পাঠিয়েছিল একটা কাজের জন্য। আমি ওনার বাসায় যাই, কিন্তু ওনাকে না পেয়ে আমি সোজা থানায় চলে আসি। আর থানায় এসে তোকে দেখতে পাই, তারপর আর কি তোকে হাসপাতালে নিয়ে আসলাম। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই কোন মেয়েকে ধর্ষণ করতে গিয়েছিলি? আর আমার এই কথাটা একদম বিশ্বাস হচ্ছে না যে তুই কোনো মেয়েকে ধর্ষণ করতে গিয়েছিলি। আমি শুভকে সব কিছু খুলে বললাম আমার সাথে কি কি হয়েছে। এই শুভটাকে আপনারা হয়তো চিনতে পারছেন না। শুভর পরিচয় জানতে হলে আপনাদের আবার ফিরে যেতে হবে 3 বছর আগে। তাহলে চলেন আপনাদের শুভর বিষয়ে কিছু বলি, কিভাবে ওর সাথে আমার পরিচয় হলো। 3 বছর আগে যখন আমার এসএসসি পরীক্ষা দেওয়ার সময়, তখন একদিন আমি বিকির বাসা থেকে ওর কিছু নোটবুক নিয়ে আসছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই একা একাই রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখনই আমার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমি জলদি গিয়ে গাড়িটার দরজা খুলি, কিন্তু গাড়ির ভেতরে ড্রাইভারকে দেখতে পাই না। গাড়ির পেছনে বসে থাকতে একজন লোককে দেখতে পাই। আমি দরজাটা খুলে লোকটাকে টানতে টানতে গাড়ি থেকে বের করে নিয়ে আসলাম। লোকটাকে গাড়ি থেকে কিছু
দূরে আনার সাথে সাথেই গাড়িটা ব্লাস্ট হয়ে গেল। এভাবে গাড়ি ব্লাস্ট হয়ে যাওয়া দেখে কিছুটা ভয় পেয়েছিলাম। তখনই ওখানে আরও 4-5টা লোককে আসতে দেখলাম। ওদের মাঝখান থেকে একজন লোক কাউকে জন্য কল করে বলল আর্মি মেজর মারা গিয়েছে। কিন্তু ওই লোকগুলো হয়তো আমাকে আর আমার সাথে থাকা লোকটাকে দেখতে পায়নি। তারপর ওই 4-5টা লোক ওখান থেকে চলে গেল। আর আমি যে লোকটাকে গাড়ি থেকে বের করেছি ওই লোকটাকে ওখানে রেখে কিছু দূর থেকে গিয়ে একটা দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আসলাম। তারপর দৌড়ে লোকটার কাছে আসলাম। লোকটার চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে লোকটার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার সাথে সাথে লোকটা আমাকে দেখে বলল, কে তুমি বাবা? আমি মজিবুর। আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো, বলো তুমি কি চাও? না আঙ্কেল, আমি কিচ্ছু চাই না। আপনি ঠিক আছেন তাতেই আমি খুশি। আমি কে তুমি জানো? না। আমি একজন আর্মির মেজর। তাহলে ওরা আপনাকে মারতে চাইছিল কেন? তুমি কি ওদেরকে দেখেছো? হ্যাঁ, 4 থেকে 5টা লোক ছিল। আচ্ছা, তুমি কি করো? এই তো আঙ্কেল, পড়াশোনা করছি। আমার মতো আর্মি অফিসার হবে? হ্যাঁ হব, কিন্তু আমার তো এখনো আর্মি অফিসার হওয়ার বয়স হয়নি। তুমি শুধু রাজি থাকলে আমি তোমাকে আর্মি অফিসার বানাবো। আজকে তুমি আমার জীবন বাঁচিয়ে সাহসের প্রমাণ দিলে। তোমার মতো এরকম সাহসী ছেলেই তো আর্মিতে দরকার। কিন্তু আঙ্কেল, আমি যে পড়াশোনা করতে চাই। তোমাকে আমি সিক্রেট আর্মি অফিসার বানাবো, যে কিনা সবার আড়ালে থেকে কাজ করবে। আঙ্কেলের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর আঙ্কেল একটা রিক্সা ডেকে চলে গেলেন। আর যাওয়ার আগে আমার কাছ থেকে আমার স্কুলের নাম, আমার বাসার ঠিকানা সব জেনে গেলেন। আমি ভেবেছিলাম আঙ্কেল হয়তো এসব কথা এমনি বলছে, কিন্তু 3 দিন পর যখন আঙ্কেল সোজা আমার স্কুলে চলে আসলো তখনই আমার বিশ্বাস হলো না, আঙ্কেল সব সত্যি কথা বলেছিল। ওই দিন আমি বাসায় কিছু না বলে আঙ্কেলের সাথে চলে গিয়েছিলাম। আঙ্কেল আমাকে নিয়ে এক জায়গায় চলে আসলেন। এখানে এসে আমার মতো আরও অনেক ছেলে দেখতে পেলাম। সবাই আর্মি ট্রেনিং নিচ্ছে। আমাকে ওদের সাথে সামিল করালো। এত কষ্ট যে আর্মি ট্রেনিংয়ে, ভাই কি বলবো। কখনো তো মনে হয়েছিল ওখান থেকে পালিয়ে আসি, কিন্তু মনে কীরকম একটা জোশ উঠে গিয়েছিল যে আমি আর্মি অফিসারই হব। এই আর্মি ট্রেনিং ব্যাসেই আমার প্রথম পরিচয় হয়েছিল শুভর সাথে। একসাথে থাকতে থাকতে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিল। পুরো 4 মাস পর আমি বাসায় এসেছিলাম। বাসায় আসতেই আমাকে নিয়ে কত কান্নাকাটি, কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল, এসব আর কত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল হিসেব ছাড়া। তারপর থেকেই 1-2 মাস পর থেকেই ট্রেনিং দেওয়া শুরু করি। এভাবে ট্রেনিং দিতে দিতে 3 বছর কেটে যায়। কয়েক মাস হলো আমি সিক্রেট আর্মিতে জয়েন দিয়েছি। আমার সাথে শুভ কাজ করে। শুভ হয়তো আমার থেকে কিছু বছর বড় হবে, তাও আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড। ও আর আমি মিলে মাত্র 2টা মিশন কমপ্লিট করেছি। এখন শুভকে চিনতে পারলেন তো? তুই চল আমার সাথে। কোথায়? কেন, আমার সাথে আমার বাসায় থাকবি। আঙ্কেল আন্টি কিছু বলবে না? আমি আব্বু আম্মুকে আমার বিষয়ে সব কিছু বলে দিয়েছি, তোর বিষয়ে বলেছি। এখন যদি তোকে নিয়ে আমাদের বাসায় যাই, আব্বু আম্মু তোকে দেখে অনেক খুশি হবে। আমি আরও বেশ কয়েকদিন হসপিটাল থেকে শুভর সাথে ওর বাসায় চলে আসলাম। আঙ্কেল আন্টির সাথে পরিচয় হয়ে বুঝতে পারলাম ওনারা আসলে অনেক ভালো মানুষ। শুভ আমার বিষয়ে সব কিছু আঙ্কেল আন্টিকে বললেন। তখন আন্টি আমার কাছে এসে বললেন, শুভ যেমন করে আমার ছেলে, আজকে থেকে তুমিও আমার ছেলে। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। শুভ যা, ওকে কি রুমটা দেখিয়ে দে। ঠিক আছে আম্মু। শুভ আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে এসে ফ্রেশ হলাম, কিন্তু আমার কাছে কোনো জামা না থাকায় শুভর কাছ থেকে ওর জামা নিয়ে পড়লাম। আবার শেষে আবার রুমে চলে আসলাম। তখনই শুভ আমার রুমে আসলো। কি করছিস? এই তো বসে আছি। মেজর স্যার আমাকে কল দিয়েছে, সন্ধ্যার সময় ওনার সাথে দেখা করতে বলেছে। আর তোকেও নাকি কল দিয়েছে, কিন্তু তার মোবাইল বন্ধ। আমার তো মোবাইল নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই আমার সাথে সন্ধ্যায় চল, আগে গিয়ে মেজর স্যারের সাথে দেখা করে আসি। ওকে। সন্ধ্যার সময় আমি আর শুভ দুজন মিলে মেজর স্যারের সাথে দেখা করতে চলে আসলাম। ওনার সামনে এসে আগে দুজনই স্যালুট দিলাম। স্যার আমাদের দুজনকেও বসতে বললেন। তারপর বলতে শুরু করলো, তোমাদের দুজনকে আমি আরেকটা মিশনের দায়িত্ব দিতে চাই। জি স্যার বলেন, আমরা রেডি। তোমাদের আমি কতবার বলছি আমাকে স্যার বলে ডাকবে না, আঙ্কেল বলবে। ঠিক আছে আঙ্কেল। তা আমাদের মিশনটা কি? শুভ, তুমি যেই কলেজে পড়ো তোমাদের মিশনটা ওই কলেজেই। কলেজে কিসের মিশন? তোমাদের কলেজ থেকে যে মেয়ে পাচার হচ্ছে সেটা কি জানো? মেয়ে পাচার হচ্ছে মানে? এই বিষয়ে তো আমি কিছুই জানি না। হ্যাঁ, তোমাদের কলেজ থেকে এখন পর্যন্ত 5টা মেয়ে পাচার হয়েছে। কিন্তু স্যার আপনি এসব কিভাবে জানতে পারলেন? যখন প্রথম মেয়েটা কলেজ থেকে গায়েব হয়ে যায় তখন বিষয়টাই কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু যখন আবার দ্বিতীয় মেয়ে গায়েব হয়ে যায়
তখন ওই মেয়ের বাপ মা এসে পুলিশে কমপ্লেইন করে। পুলিশরা অনেক চেষ্টা করেছে, কিন্তু মেয়েগুলো কোথায় গায়েব হয়েছে সেটা খুঁজে বের করতে পারছে না। তাই থানার পুলিশ আমার কাছে সাহায্য চাইছে। আর আমার মনে হলো তোমরা দুজনেই এই মিশনটা কমপ্লিট করতে পারবে, তাই তোমাদের ডাকা। এখন কি আমাকে ওই কলেজে ভর্তি হতে হবে নাকি? তাছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে আঙ্কেল, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, যাও। আমি স্যারকে স্যালুট দিয়ে আবার ওনার কেবিন থেকে বেরিয়ে আসলাম। শুভ, তোদের কলেজে আমাকে ভর্তি করার ব্যবস্থা কর। আর চিন্তা করিস না, কলেজে ভর্তি হয়ে যাবি। আমাদের কলেজের প্রিন্সিপাল হচ্ছে আমার চাচ্চু, ওনাকে বললেই তোকে ভর্তি করিয়ে দেবে। এখন চল তাহলে বাসায় যাওয়া যাক, কালকে তোর সাথে আবার কলেজে যাব। শুভর সাথে আবার ওর বাসায় চলে আসলাম। বাসায় এসে শুভ আমাকে নিয়ে আবার একটা শপিং মলে আসলো। শপিং শেষে যখন শপিং মল থেকে বেরিয়ে যাব, তখনই একটা মেয়ে শুভর কাছে এসে বলতে লাগলো, ওই কুত্তা, এই 4 দিন ধরে তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস বল? আরে নূপুর, তুই এখানে? ওই হারামি, তোর মোবাইল আমি কতগুলো কল দিয়েছি, দেখেছিস? এখন যদি এখানে তোর সাথে না দেখা হতো তাহলে তো আমি তোর বাসায় যেতাম। এখন বল, 4 দিন ধরে কোথায় গিয়েছিলি? এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এরপর একটু সমস্যা হয়েছিল, তাই ওকে আমার বাসায় নিয়ে এসেছি। আর ওর সাথে থাকতে থাকতে কখন যে 4 দিন কেটে গেল বুঝতেই পারিনি। এই জন্য কি তুই আমাকে একটা কল করে বলতেও পারবি না? জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল। আমার জন্য এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, তুই বুঝবি না, তুই সর, ওর সাথে একটু পরিচয় হয়ে নেই। মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি নূপুর, শুভর ফ্রেন্ড। আমি মজিবুর। আমিও মেয়েটার সাথে হ্যান্ডশেক করলাম। কালকে কলেজে আসবি কি? হ্যাঁ, আসবো। ওকে, তাহলে এখন আমি আসি, কালকে কলেজে দেখা হবে। মেয়েটা চলে গেল। কি রে শুভ, মেয়েটা কি শুধু তোর বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? আরে তেমন কিছু না, শুধুই ফ্রেন্ড। কিন্তু মেয়েটার কথা শুনে তো আমি অন্য কিছু বুঝতে পারলাম। তুই একটু বেশি বুঝিস, তোর আর্মি না হয়ে গোয়েন্দা হওয়া উচিত ছিল। হয়েছে, এখন চল বাসায় যাই। শুভর সাথে বাসায় চলে আসলাম। আঙ্কেল আন্টির সাথে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম দুজনে। কলেজে পৌঁছেও গেলাম। তখন শুভ বলল, মুজিবর, তুই কলেজের ভিতরে যা, আমি একটু পর আসছি। তুই আবার কোথায় যাবি? তুই যা, আমি এক্ষুনি আসছি। আর সোজা গিয়ে ডান দিকে প্রিন্সিপাল স্যারের রুম। তুই গিয়ে আমার কথা বললেই তোকে আর কিচ্ছু জিজ্ঞেস করবে না, কারণ আমি রাতে চাচুর সাথে কথা বলেছি। এখন যা। বলেই শুভ চলে গেল। তারপর আমি কলেজের ভেতরে চলে আসলাম। গেটের থেকে একটু দূরে আসতেই হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে যেন এসে সোজা আমাকে লিপ টু লিপ কিস করতে শুরু করলো। পাক্কা 1 মিনিট হয়তো কিস করলো, তারপর ওই আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। কি হয়ে গেল কিছুই বুঝলেন না তো? চলুন বুঝিয়ে বলি। এক্ষুনি যে মেয়েটা মজিবুরকে কিস করলো, ওই মেয়েটা হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা মাসুমা। আজকে মাসুমা তার বান্ধবীগুলো কলেজে একটু জলদি চলে আসে। তারপর ওরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে লাগে। মাসুমা যখন ডেয়ার নেয় তখন ওর এক বান্ধবী বলে কলেজে এখন যে প্রথম আসবে তাকে কিস করতে হবে। মজিবুরের ভাগ্যটা ভালো থাকায় ওই কলেজে প্রথম আসে। আর আসার সাথে সাথেই কি হলো তা তো শুনলেনি। আই এম সরি, আমি জেনে শুনে আপনাকে কিস করিনি আসলে। থাক, আমি বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, আমি মজিবুর, এই কলেজে নতুন এসেছি। আর আমি মাসুমা। বলে মাসুমা এক দৌড়ে আমার এখান থেকে চলে গেল। মেয়েটা সুন্দর না হলেও মুখের গঠনটা দেখতে অনেক ভালো লেগেছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবছি। তখনই আমার পেছন থেকে শুভ বলল, কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে আসিস? এখনই আমার সাথে যা হয়েছে তা যদি তোর সাথে হতো তাহলে তুইও ভাবে দাঁড়িয়ে থাকতে, বুঝলি? আমি শুভর দিকে ফিরে কথাটা বললাম। ওই তোর ঠোঁটে লিপস্টিক আসলো কোত্থেকে? আরে এখনই তোকে বললাম না যে আমার সাথে কিছু হয়েছে। তোর সাথে আবার কি হলো আমাকে বল। আমি শুভকে সব বললাম। কি বলছিস? কোন মেয়েটা? আমি হাত দিয়ে মাসুমাকে দেখিয়ে দিলাম। তখন মাসুমাও আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে মাথা নিচু করে ফেললো। তুই মাসুমার কথা বলছিস নাকি? হ্যাঁ। আরে ও তো আমার সাথে পড়ে। মেয়েটা কেমন রে? আরে বলিস না, মেয়েটা অনেক ভালো। কখনো কখনো তো মন চাই আমি ওর সাথে গিয়ে প্রেম করি। ও সুন্দর না হলেও ওর মনটা অনেক ভালো। কলেজে সবাইকে সাহায্য করে। ও আমাদের ক্লাসে সবসময় প্রথম আসে। ওর কাছে তুই যে কোনো সাহায্য চেয়ে দেখিস, ও তোকে সাহায্য করবে। ওর সাথে যদি প্রেম করতে পারতাম। আমি শুভকে কিছু বলার আগেই কোথা থেকে যেন নূপুর এসে শুভকে মারতে শুরু করলো। কুত্তা, তুই আমাকে রেখে অন্য মেয়ের দিকে নজর দিস, আজকে তো তোকে আমি মেরে ফেলবো। আমার চুল চার লাগছে, আর আমি অন্য মেয়ের দিকে নজর দিলে তোর কি? তুই তো আমার শুধু ফ্রেন্ড। নূপুর শুভকে আরো পেটাচ্ছে, আর আমি শুধু দাঁড়িয়ে দেখছি। তুই দাঁড়িয়ে দেখছিস কেন?
এই পেতনি। কি? আমি পেতনি? আরও কিছুক্ষণ নূপুর শুভকে পেটালো। যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু আর কোনোদিন যদি দেখি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে আছিস তাহলে তোর চোখ উঠিয়ে নিব। বলেই নূপুর চলে গেল। কিছু বুঝতে পেরেছিস? কি বুঝবো? এটাই যে নূপুর তোকে অনেক ভালোবাসে। প্রচুর ভালোবাসে। ইস, কি মারটাই না দিল। হয়েছে, এখন চল আমার সাথে প্রিন্সিপাল স্যারের রুমে। প্রিন্সিপাল স্যারের রুমে এসে কলেজে ভর্তি হওয়ার কথা বলতেই প্রিন্সিপাল স্যার আমার কাছ থেকে ওই কলেজের টিসি চাইল, কিন্তু আমার কাছে কিছু নেই। তাই শুভ বলল ওসব কিছু নাকি পরে এনে দেবে। তাই প্রিন্সিপাল স্যারও আমাকে ভর্তি করে নিল। শুভর সাথে আমি ক্লাসে আসলাম। মাসুমাকেও ক্লাসের ভেতর দেখতে পেলাম। আমার দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হাসছে। এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমি আর শুভ একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে স্যার ক্লাসে আসলো। স্যার এসে আমার পরিচয় সবার সাথে করিয়ে দিল। তারপর এক এক করে সবগুলো ক্লাস করলাম। এই প্রথম আমি সবগুলো ক্লাস করলাম, না হলে আমি কোনোদিনও সবগুলো ক্লাস করি না। ম্যাথামেটিক্সের ক্লাস কোনোদিনও করেছি বলে তো মনে হয় না, কিন্তু আজকে সবগুলো ক্লাস করলাম। ক্লাসের ফাঁকে ফাঁকে আমি অনেকবার মাসুমার দিকে তাকিয়ে দেখলাম। আমি যখনই মাসুমার দিকে তাকিয়েছি তখনই দেখেছি মাসুমা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে অন্যদিকে ফিরে যেত। ক্লাস শেষে আমি আর শুভ ক্লাস থেকে বেরিয়ে আসলাম। এদিকে মাসুমা আর তার সব বান্ধবীগুলো ক্লাস থেকে বেরিয়ে আসলো। তখনই মাসুমার এক বান্ধবী বলল, ওই যা গিয়ে ওর সাথে কথা বল। কি কথা বলবো? আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি গিয়ে ওকে প্রপোজ করি। একদম মেরে ফেলবো ওর কাছে গেলে। ও শুধুই আমার। এই প্রথম কোনো ছেলেকে আমার পছন্দ হয়েছে। আমার লাইফে যদি কেউ আসে তাহলে ওই আসবে, ওকে ছাড়া অন্য কেউ না। তাহলে যা গিয়ে ওর সাথে কথা বল, ও তো চলে যাচ্ছে। তখনই মাসুমা আমার কাছে আসলো। ফ্রেন্ড? শুধু কি ফ্রেন্ড নাকি অন্য কিছু? মানে এটাই যে শুধু কি ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড বানাবে? না না, ওসব কিছু না, শুধু ফ্রেন্ড। না, আজকে আমার ফ্রেন্ড হওয়ার কোনো মুড নেই। আসি। মাসুমাকে আর কিছু বলতে না দিয়ে আমি ওখান থেকে চলে আসলাম। আসলে মাসুমা আর ওর বান্ধবী যেগুলো কথা বলছিল আমি সবগুলো কথা শুনে নিয়েছিলাম। তাই মাসুমাকে ওভাবে বললাম। আমার পাশে তাকাতেই দেখলাম শুভ নেই। শুভকে আশেপাশে খুঁজতে লাগলাম। তখনই দেখলাম শুভ আর নূপুর দুজন একসাথে হাঁটছে। তখনই নূপুর আমার কাছে আসলো। তুমি তো শুভর বন্ধু, তাই না? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাকে একটা হেল্প করতে পারবে? কি? ওই তুই এভাবে তাকিয়ে কি দেখছিস? তুই যা, আমি ওর সাথে কথা বলে আসছি। নূপুর কথাটা শুভকে বলল। শুভ, তুই গেটের বাইরে দাঁড়া, আমি আসছি। শুভ চলে গেল। হ্যাঁ, এখন বলো। আমি শুভকে ভালোবাসি, প্লিজ কিছু একটা করো, যেটা করলে নাকি শুভ আমাকে ভালোবাসবে। আরে শুভ তোমাকে ভালোবাসে। কি? তুমি সত্যি বলছো শুভ আমাকে ভালোবাসে? কিন্তু ও এখনো তোমার ভালোবাসাটা বুঝতে পারেনি। তাহলে কিভাবে আমি ওকে আমার ভালোবাসাটা বোঝাবো? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? জলদি বলো। তুমি কিছুদিন শুভর সাথে কথা না বলে অন্য একটা ছেলের সাথে ওকে দেখিয়ে অনেক মেশামেশি করবে। ও তখনই তোমার ভালোবাসাটা বুঝতে পারবে। কিন্তু আমি যে ওর সাথে কথা না বলে থাকতে পারি না। তাহলে থাক, শুভ অন্য একটা মেয়েকে পটিয়ে নে, আর তুমি বসে বসে ললিপপ খাও। আমি ওখান থেকে চলে আসলাম। বাইরে এসে দেখি শুভ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শুভর সাথে বাসায় চলে আসলাম। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি নতুন আরেকটা ফোন নিয়েছি। আমি বাসা থেকে চলে আসার সময় মোবাইল নিয়ে আসিনি। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। রাতের বেলা শুভকে নিয়ে একটু এলাকা ঘুরতে বেরিয়েছি। রাতের বেলা নাকি এই এলাকাটা দেখতে খুব ভালোই দেখায়, তাই। এদিকে মাসুমা রাতের বেলা শুয়ে শুয়ে মজিবুরের কথা ভাবছে। তখন ওর বান্ধবী মিমকে কল দিল। কি রে, তুই এত রাতে কল দিলি যে? ঘুম আসছে না, কি করব বুঝতে পারছি না। কেন রে, ওর কথা মনে পড়ছে নাকি? হ্যাঁ, এখন যদি একটু ওর সাথে কথা বলতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। ওর ফোন নাম্বার জোগাড় করে দিতে পারবি? ওর নাম্বার? তুই অপেক্ষা কর, আমি দেখি জোগাড় করতে পারি কিনা। মিম কল কেটে দিয়ে নূপুরকে কল দিল, কারণ মিম জানে নূপুরের কাছে অবশ্যই শুভর নাম্বার থাকবে আর শুভর কাছে মজিবুরের নাম্বার অবশ্যই থাকবে। মিম নূপুরের কাছ থেকে শুভর নাম্বার নিয়ে শুভকে কল দিয়ে শুভর কাছ থেকে মজিবুরের নাম্বার নিল। নূপুর শুভর নাম্বার মিমকে দিতে চায়নি। যখন মিম নূপুরকে সব কিছু খুলে বলল তখন নূপুর শুভর নাম্বার দিয়েছে। মিম মাসুমাকে মজিবুরের নাম্বার দিয়ে দেয়। মাসুমা অনেকবার মজিবুরকে কল দেয়, কিন্তু মজিবুর মোবাইল সুইচ অফ বলছে, তাই মাসুমার একটু রাগ হয়।
মিমের বাচ্চা, তুই কালকে শুধু কলেজে আয়। আমাকে ভুল নাম্বার দিয়েছিস, তোকে তো দেখে নিব। মজিবর এদিকে দেখ। কি হয়েছে? ওই মেয়েকে তো আমি চিনি। কোন মেয়ের কথা বলছিস রে? শুভ আমাকে একটা মেয়েকে দেখিয়ে দিল। আমি দেখলাম 3টা ছেলে একটা মেয়েকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ওই মেয়েটা আমার থেকে 1 ক্লাস সিনিয়র। কিন্তু ওরা ওকে কোথায় নিয়ে যাচ্ছে? চল আমরা ওকে ফলো করি। আমরা ওদের কাছে যাওয়ার আগেই ওরা গাড়িতে করে চলে যেতে লাগলো। শুভর সাথে ওর বাইক ছিল, তাই আমরাও ওই গাড়িটাকে ফলো করতে লাগলাম। অনেকক্ষণ ফলো করার পর দেখলাম গাড়িটা একটা দোতলা বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়ালো। মেয়েটাকে যখন গাড়িতে উঠাচ্ছিল তখন মেয়েটার হাত মুখ বাঁধা ছিল না, কিন্তু এখন মেয়েটার হাত মুখ বাঁধা। মেয়েটা ছোটার জন্য ছটফট করছে, কিন্তু ওই ছেলেগুলো মেয়েটাকে টানতে টানতে বাসার ভেতর নিয়ে যেতে লাগলো। আমি আর শুভ মেয়েটার পিছু পিছু যেতে লাগলাম। বাসার ভেতর কাউকে দেখতে পারছি না, শুধু ওই 3টে ছেলেকে দেখতে পারছি। মেয়েটাকে একটা ঘরের ভেতর ধাক্কা দিয়ে ঢুকে দিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিলাম। তারপর ওই ছেলেদের মধ্যে একটা ছেলে কাকে যেন কল করলো। বস, 6টা মেয়েকেই উঠিয়ে এনেছি, এখন বলেন ওদেরকে কোথায় নিয়ে আসতে হবে। ওপাশ থেকে কী বললো কিছু শুনতে পেলাম না। ছেলেটা আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। ছেলেটার কথা শুনে এটা তো কনফার্ম হয়ে গেলাম ওরা সত্যি মেয়ে পাচারকারী। আর ছেলেটা কি বললো 6টা মেয়ে মানে? মেজর স্যার যে বলেছিল আগে 5টা মেয়ে গায়েব হয়েছে, ওরাও কি ওখানেই আছে নাকি? তখনই ওদের মাঝখান থেকে একটা ছেলে শুভকে দেখে নিল। কে ওখানে? সামনে আয় বলছি। দুটো ছেলে সামনের দিকে আসতে লাগলো, কিন্তু আমি আর শুভ ঘুরে গিয়ে ওদের পেছনে চলে গেলাম। এখানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, ওই ছেলেটার মুখ আমি চেপে ধরলাম। বুঝলাম না শুভ কী করলো ছেলেটার সাথে। সে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। ছেলেটা নিচে পড়ে যাওয়ার শব্দ শুনে ওই দুটো ছেলে যখন এদিকে আসবে, আমরা দুজন একসাথে ওই দুটো ছেলের বুকে লাথি মারলাম। ওই দুটো ছেলে ওর নিচে পড়ে গেল। আমাদের কাছে পিস্তল ছিল, আমি পিস্তল বের করে সোজা দুটোর পায়ে দুটো গুলি করলাম। ওই দুটো ছেলে সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। ওই দুটো ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা রুমে ওদের দুজনকে চেয়ারের সাথে ভালো করে বাঁধলাম। শুভ, তুই গিয়ে দেখ ওই রুমে আরও কতগুলো মেয়ে আছে। শুভ ওই রুমে চলে গেল। এখন বল, তোরা মেয়েগুলোকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিস? আমরা কিছু জানি না। আমি ওকে আরও কিছু জিজ্ঞেস করার আগেই শুভ চলে আসলো। মুজিবর, এখান থেকে চল, এখানে থাকা আমাদের জন্য সেফ না। ঠিকই বলছিস, আমিও ওইটাই ভাবছি, কিন্তু ওদেরকে কিভাবে নিয়ে যাব? শুভ কোথা থেকে যেন একটা লাঠি নিয়ে এসে দুইটার মাথায় এমনভাবে বাড়ি দিল, সাথে সাথে দুটো অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল চেয়ার শুদ্ধ। ওদের এভাবে মারলি কেন? ওটাকে যেভাবে অজ্ঞান করেছিলিস এই দুটোকে তো ওভাবে অজ্ঞান করতে পারতি। কেন, এদের জন্য কি তোর কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে এই মেয়েদের দিকে তাকিয়ে দেখ। আমি মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলাম মেয়েগুলোর মুখের অবস্থা পুরোপুরি খারাপ করে দিয়েছে। এই 3টা ছেলেকে গাড়িতে উঠালাম। শুভ, তোর জানা মতে এমন কোনো জায়গা আছে যেখানে নাকি কেউ যায় না? আচ্ছা চল। সবগুলো মেয়েকে সাথে এই 3টা কেউ একসাথে করে একটা নির্জন জায়গায় চলে আসলাম। ওই দিনটাকে শুভ একটা রুমে নিয়ে গেল। আমি মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বলো তো তোমরা কিভাবে এদের জালে ফেসে গেলে? ভাইয়া, ওরা আমাদের সবার সাথে প্রেমের নাটক করেছে আগে, তারপর বলেছে আমাদের বিয়ে করবে। আজকে আমি ওর সাথে পালিয়ে এসেছি বিয়ে করার জন্য, কিন্তু গাড়িতে ওদের আসল বিষয়টা আমি জানতে পারি। আর আমাদের বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। থাক, আর ধন্যবাদ দেওয়ার দরকার নেই। এখন তোমরা তোমাদের নিজের বাসায় যেতে পারো, কিন্তু আজকে যা কিছু হয়েছে কেউ যাতে কিচ্ছু জানতে না পারে। যদি কেউ কিছু জানতে পারে তাহলে তোমাদেরই বিপদ হবে। ঠিক আছে ভাইয়া, কেউ কিছু জানতে পারবে না। তোমরা কি যেতে পারবে নাকি আমি তোমাদের বাসায় পৌঁছে দেবো? দেখছো আমি কি উল্টাপাল্টা বলছি? তোমরা কিভাবে যাবে? চলো, তোমাদের আমি বাসায় পৌঁছে দিয়ে আসছি। শুভ, তুইও চল আমার সাথে। ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে আবার আমাদের বাসায় যেতে হবে, এমনি অনেক রাত হয়ে গেছে। এই 3টা তাহলে কি করব? এখানে আজকে রাতটা থাকতে দে, কালকে এসে যা করার করব। শুভকে সাথে করে নিয়ে গিয়ে সবগুলো মেয়েকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আসলাম। সবাই আমাকে অনেক ধন্যবাদ দিল। বাসায় আসতেই আন্টি জিজ্ঞেস করলো, এত রাত পর্যন্ত কোথায় ছিলে তোমরা? মেজর স্যার আমাদের একটা মিশন দিয়েছিল, ওটাই কমপ্লিট করতে গিয়েছিলাম। তোর আব্বুর এত বড় বিজনেস রেখে তুই কেন আর্মিতে জয়েন করেছিস বলতো? সব সময় তোর জন্য কত চিন্তা হয় জানিস? আম্মু, তুমিও না সবসময় কেউ এত চিন্তা করে। আর রইলা আব্বুর বিজনেস, ওটা তো আমি দেখাশোনা করবই। আর এখন কি আমি একা নাকি যে সব কিছু আমাকে একাই দেখতে হবে? এখন তো আমার সাথে আরেকজন আছে, তাই না? আগে তো আমার পড়াশোনা শেষ হতে দাও। হয়েছে তোর ভাষণ দেওয়া, এখন আয়, তোদের জন্য না খেয়ে বসে আছি। আপনাদের বলতে ভুলে গেছি, আঙ্কেল বাসায় নেই।
সকালবেলায় বিজনেসের কাজে একটু বাইরে গেছে 2-3 দিনের জন্য। আমরা তিনজনই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। আমি রুমে এসে আগে আমার মোবাইলটা হাতে নিলাম। আসলে আমি যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যাইনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। আমি মোবাইলটা চার্জ থেকে খুলে সুইচ অফ থেকে অন করলাম। সাথে সাথে অনেক মিস কলের নোটিফিকেশান আসলো। নতুন নাম্বার দেখলাম। অনেক রাত হয়ে যাওয়ায় আমি আর ওই নম্বরে কল দিলাম না, ওভাবেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন মোবাইলের আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলাম মেজর স্যার কল দিয়েছে। মেজর স্যারের কল দেখে সেকেন্ডের মধ্যে ঘুমটা ভেঙে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, বলেন। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যে একদিনের মধ্যেই এত কিছু করে ফেলবে আমি ভাবতেও পারিনি। স্যার, আমরা জেনে শুনে কিছু করিনি, হঠাৎ এই সব কিছু হয়ে গেছে। যেভাবেই হোক মেয়েগুলোকে তো উদ্ধার করতে পেরেছো, সেটাই অনেক। এখন ভালো করে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষার আগে তোমাদের আর কোনো মিশন দেব না। স্যার, এই মিশনটা এখনও কমপ্লিট হয়নি। আমরা তো শুধু মেয়েগুলোকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মেয়েগুলোকে কেউ উঠিয়ে নিয়ে গেছিল সেটা এখনো জানতে পারিনি। ঠিক আছে, তাহলে তোমরা ওই লোকটাকে খুঁজে বের করো যে কিনা মেয়েগুলোকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। জি স্যার। স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে চলে আসলাম। এইদিকে মাসুমা আর তার বান্ধবী সবাই জলদি কলেজে চলে আসে। ওরা সবসময় কলেজে জলদি আসে। মাসুমা এসেই মিমকে পেটাতে শুরু করে। ওই মারছিস কেন? তুই কালকে কিসের নাম্বার দিয়েছিস বলতো? নাম্বারে কতবার কল দিয়েছি, কিন্তু নাম্বারটা শুধু বন্ধ বলে। কিন্তু শুভ তো এই নাম্বারই দিয়েছে। তুই যা, গিয়ে আবার ওর ফোন নাম্বারটা নিয়ে আয়। আবার? যা। এখন যদি গিয়ে নাম্বার নিয়ে না আসিস, তাহলে এবারের পরীক্ষার সময় তোদের কাউকে আমি সাহায্য করব না। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আগে ওদেরকে কলেজে তো আসতে দে। আমি আর শুভ একসাথে কলেজে আসতে লাগলাম। মুজিবর, এখন কিছু সোজা কলেজে নাকি ওই 3টার কাছে যাবি? আগে কলেজে চল, এমনিতে অনেক লেট হয়ে গেছে। ওদেরকে কলেজের পরে গিয়ে দেখবো। ঠিক আছে। আমাদের কলেজে আসতে অনেক লেট হয়ে গেছে, তাই জলদি করে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি ক্লাসের স্যার ঢুকে গিয়েছে। ওনার কাছ থেকে পারমিশন নিয়ে ক্লাসে ঢুকে পড়লাম। শুভ সামনের দিকে তাকিয়ে আর সামনে এগোচ্ছে না। এই, তুই এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? নূপুর এই ছেলের সাথে বসে আছে কেন? হয়তো নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে তাই। এখন চল আমরাও গিয়ে বসি। শুভ আর আমি কি একটা বেঞ্চে বসে পড়লাম। শুভর দিকে তাকিয়ে দেখি শুভ শুধু নূপুরের দিকে তাকিয়ে আছে। স্যার এই বিষয়টা খেয়াল করতে পেরে শুভকে ক্লাস থেকে বের করে দিল। আমি সবগুলো ক্লাস করে ক্যান্টিনে এসে দেখি শুভ ক্যান্টিনে বসে আছে। কি হলো, এভাবে বসে আছিস কেন? নূপুর ওই ছেলের সাথে বসবে কেন? ওর সাথে বসতে হয়তো নূপুরের ভালো লাগে, তাই বসে আছে। তাতে তোর কি? ও অন্য একটা ছেলের সাথে বসবে কেন? ও শুধু আমার সাথে বসবে। ও তোর সাথে বসবে কেন? তুই তো শুধু ওর ফ্রেন্ড, অন্য কিছু না। তখন নূপুর আর ওই ছেলেকে একসাথে ক্যান্টিনে আসতে দেখলাম। নূপুর ওই ছেলেটার হাত ধরে ক্যান্টিনে নিয়ে আসছে। শুভর দিকে তাকিয়ে দেখি ও রাগে লাল হয়ে গিয়েছে। দেখ শুভ, আমি জানি তুই ওকে ভালোবাসিস, তাই বলছি এখনো সময় আছে, ওকে গিয়ে প্রপোজ কর। না হলে দেখবি নূপুর ওই ছেলেটার সাথে কোনো একদিন পালিয়ে গেছে। শুভকে আমি আরও কিছু কথা বললাম। শুভ চেয়ার থেকে উঠে গিয়ে নূপুরের অন্য হাতটা ধরল। চল আমার সাথে। আমি তোর সাথে যাব কেন? এই ছেলেটার হাত ধরে রেখেছিস কেন? ছাড় ওর হাত। আমি ওর হাত ধরেছি, তাতে তোর কি? তুই শুধু আমার ফ্রেন্ড, তাই ফ্রেন্ডের মতো থাক। আমার বিষয়ে নাক গলাবি না। আর ও আমার বয়ফ্রেন্ড। না, তুই অন্য ছেলের সাথে প্রেম করতে পারিস না। কেন? কারণ 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 কি? কারণ আমি তোকে ভালোবাসি। দেখ, একদম মজা করবি না। আমি মজা করছি না, আমি সত্যি তোকে ভালোবাসি। আমার বিশ্বাস হয় না। কি করলে তোর বিশ্বাস হবে? আমাকে প্রপোজ কর, তারপর আমি ভেবে দেখব। শুভ নূপুরকে প্রপোজ করার জন্য আশেপাশে কি যেন খুঁজছে, তাই আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, এদিক ওদিক কি খুঁজছিস? নূপুর, তুই ক্যান্টিনের বাইরে আয়, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলে শুভ ক্যান্টিন থেকে বেরিয়ে চলে গেলাম। আমি নূপুর সাথে আরও অনেক ছাত্রছাত্রীরা সবাই ক্যান্টিনের বাইরে এসে কলেজের মাঠে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম শুভ হাতে কিছু গোলাপ ফুল নিয়ে আসছে। শুভ এসে সোজা নূপুরের সামনে হাঁটু করে বসে ফুলগুলো নূপুরের দিকে এগিয়ে দিয়ে বলল, ভালোবাসা কাকে বলে আমি জানি না, কিন্তু তোকে দেখলেই মনের মধ্যে ভালো লাগা শুরু হয়। তোকে দেখলে চোখ ফেরাতে ভুলে যাই, মন চাই সারাটা জীবন তোকে দেখতে দেখতে কাটিয়ে দিই। তোকে আমি অন্য কারোর সাথে কল্পনাও করতে পারি না। এরই নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। লাভ ইউ। আমি ভেবেছিলাম নূপুর হয়তো শুভকে একটু কষ্ট দেবে, কিন্তু এখানে তো পুরোই উল্টো হয়ে গেল।
নূপুর সবার সামনে শুভকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেল। কলেজের সকল ছাত্রছাত্রীরা হাততালি দিতে শুরু করলো। নূপুর হয়তো লজ্জা পেয়েছে, তাই শুভর বুকে মাথা লুকিয়ে নিল। হয়েছে, এখানে আর সিনেমা দেখতে হবে না, এখন চলেন আপনারা। ওই মাসুমা, দেখেছিস শুভ কিভাবে নূপুরকে প্রপোজ করছে? তাতে কি হয়েছে? আমি বলি কি, তুইও মজিবুরকে প্রপোজ কর এক্ষুনি। তুই যদি সবার সামনে মজিবুরকে প্রপোজ করিস তাহলে ও কখনো তোকে ফিরিয়ে দেবে না। এটাই সুযোগ, যা গিয়ে প্রপোজ কর। আমি যাব? হ্যাঁ যা। আমি, শুভ আর নূপুর তিনজনেই কলেজ থেকে যখন চলে আসতে লাগলাম তখনই পেছন থেকে কেউ একজন আমাকে ডাক দিল। আমি তাকিয়ে দেখলাম মাসুমা, তাই আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে পেছন থেকে ডাকলে কেন? তোমার সাথে বাকিটা জীবন কাটানোর জন্য। মানে? ভালোবাসি তোমায়। মাসুমা যে এইভাবে সবার সামনে আমাকে এই কথাটা বলবে তা কখনো কল্পনাও করতে পারিনি। তাই আমি মাসুমাকে বললাম, প্রেম করবে? না, ভালোবাসবো। কতক্ষণ? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমি দুহাত বাড়িয়ে দিলাম। মাসুমা সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। আমি মাসুমাকে বুকের সাথে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু দিলাম। সবার গণতালির শব্দে আমার হুঁশ ফিরল। এতক্ষণ মাসুমার মধ্যেই ডুবে গিয়েছিলাম। মাসুমা আমার বুক থেকে সরে গিয়ে বলল, তোমার মোবাইল নাম্বারটা দাও। আমি মাসুমাকে আমার মোবাইল নাম্বারটা দিলাম। মাসুমা আমার মোবাইলে কল দিল। সাথে সাথে ওর নাম্বারটা ভেসে উঠল। তাই আমি মাসুমাকে জিজ্ঞেস করলাম, এটা তোমার নাম্বার? হ্যাঁ। তার মানে রাতে তুমি কল দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তোমার মোবাইল সুইচ অফ বলছিল কেন? আমার মোবাইলে চার্জ ছিল না তো, তাই। তাহলে এখন চলো বাসায় যাওয়া যাক। মাসুমা আর নূপুরের বাসা অপরদিকে হয়, ওরা অন্যদিকে চলে গেল, আর আমি আর শুভ অন্যদিকে চলে আসলাম। চল এখন ওই তিনটার কাছে যাই। এই, ওদের কাছে যাওয়ার জন্য তোরা এত তাড়া কেন? হ্যাঁ, এখন বাসায় যাব, ফ্রেশ হয়ে খাবো, একটু রেস্ট নেব, তারপর ওদের কাছে যাব। ওদেরকে একটু শাস্তি পেতে দে না। আমি আর শুভ দুজনে বাসায় চলে আসলাম। সন্ধ্যাবেলা আন্টির ওখান থেকে কিছু খাবার প্যাক করে নিলাম। ওই তিনটার জন্য সারাদিন না খেয়ে আছে। ওদের অবস্থা কি হয়েছে কে জানে। ওদের কাছে গেলে বুঝতে পারবো। আমি আর শুভ ওই জায়গায় চলে আসলাম যেখানে ওই তিনটাকে বেঁধে রেখেছিলাম। দরজা খুলে রুমের ভেতর গিয়ে দেখি ওই তিনটাই ছটফট করছে। ওদের কাছে গিয়ে খাবারটা রাখলাম। ওদের সামনেই খাবারগুলো খুলে রেখে দিলাম। খাবার দেওয়ার জন্য ওরা অনুরোধ করতে লাগলো। তাই ওদেরকে বললাম, এখন বল, কার কথায় তোরা ওই মেয়েগুলোকে কিডন্যাপ করেছিলি? আমরা কিছু জানি না। ঠিক আছে, তোরা যখন বলবি না তাহলে এখানেই না খেয়ে মর। শুভ, খাবারগুলো নিয়ে চল। না না, আমরা সব কিছুই বলবো, আগে আমাদের কিছু খেতে দেন। শুভ, এদেরকে খাবারগুলো দে। ছেলে তিনটে খাবারগুলো খেয়ে নিল। এখন বল, কার কথা এসব করেছিস? ছেলেটার বলা নামটা শুনে অনেকটাই অবাক হয়ে গেল। এমন একজন মানুষ যে এমন কাজ করতে পারে সেটা বিশ্বাস হচ্ছিল না, কারণ ছেলেটা একটা ডাক্তারের নাম বলেছে। এমন কোনো মানুষ হয়তো নেই যে নাকি ওই ডাক্তারকে চেনে না। তাই আমি ছেলেটাকে আবার জিজ্ঞেস করলাম, তুই যে সত্যি কথা বলছিস তার প্রমাণ কি? আপনাদের বিশ্বাস না হলে আমি ডাক্তারকে কল দিচ্ছি, ওনার সাথে আমি কথা বলি, আপনারা শুনুন। আমি ছেলেটাকে আমার মোবাইল দিলাম, নেই কল দে। ছেলেটা আমার মোবাইল নিয়ে ওই ডাক্তারকে কল দিল। ডাক্তারটাও সাথে সাথে কল রিসিভ করলো। কথা বল। হ্যালো বস, আমি আরিফ বলছি। তোরা কোথায় গায়েব হয়ে গেছিস? রাত থেকে তোদের কোনো খোঁজ খবর নেই। আর মেয়েগুলো কোথায়? আমি ছেলেটাকে বললাম ভালোভাবে কথা বলতে। হ্যাঁ বস, মেয়েগুলো ভালো আছে। এখন বলেন ওদেরকে কোথায় নিয়ে আসতে হবে? এই মেয়েগুলোকে তোরা এই জায়গায় নিয়ে আয়। 1 ঘন্টার মধ্যে আমি আসছি ওখানে। আর আসার সময় মেয়েগুলোকে অজ্ঞান করে নিয়ে আসবি। ওকে বস, এখন তো হয়েছে, এখন আমাদের। তোরা ভাবলি কি করে তোদেরকে ছেড়ে দেব? তোদের মতো কিডন্যাপারকে যদি এখন আমি ছেড়ে দিই, তোরা গিয়ে আবার কোনো না কোনো মেয়েকে কিডন্যাপ করবে। শুভ, এদেরকে এখানেই থাকতে দে, আগে ওই ডাক্তারকে গিয়ে ধরি। ওই ঠিকানাটা এখান থেকে কত দূরে? কোন ঠিকানা? আর এক্ষুনি যে ডাক্তার ঠিকানাটা দিল? ওটা এখান থেকে 1/2 ঘন্টা রাস্তা হবে। ঠিক আছে, চলো তাহলে। আমি আর শুভ ওই রুমে তালা লাগিয়ে বেরিয়ে আসলাম। ছেলেটা ডাক্তারের সাথে যেগুলো কথা বলেছিল সবগুলো আমার ফোনে রেকর্ডিং হয়ে গেছে। আমি আগে রেকর্ডিং অন করে রেখেছিলাম যাতে ছেলেটা আর ডাক্তারের কথাগুলো রেকর্ডিং করতে পারি। আমি রেকর্ডিং মেজর স্যারের মোবাইলে সেন্ড করে দিলাম। সাথে এটাও বলে দিয়েছি যাতে আমাদের মোবাইলের লোকেশন অনুযায়ী ফোর্স পাঠায়। আমি আর শুভ একটা গাড়ি নিয়ে ওই ঠিকানায় চলে আসলাম, যে ঠিকানা নাকি ডাক্তার দিয়েছিল। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর দেখলাম একটা গাড়ি আসছে। গাড়িটা আমাদের গাড়ির সামনে বরাবর দাঁড়ালো। তারপর গাড়ি থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারের সাথে আর কোনো লোক নেই। আমি আর শুভ দুজনেই মুখে মাস্ক পরে নিলাম যাতে ডাক্তার আমাদের চিনতে না পারে।
কারণ ও যদি আমাদের চিনতে পারে তাহলে আগেই পালিয়ে যাবে। ডাক্তার হেঁটে হেঁটে আমাদের বাড়ির পাশে আসলো। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে ডাক্তারের কপাল বরাবর গান তাক করলাম। ডাক্তার সাথে সাথে ভয় পেয়ে গেল। কারা তোরা? আমি আর শুভ দুজনেই মুখ থেকে মাস্কগুলো খুলে ফেললাম। আমরা আর্মি অফিসার, তোকে ধরার জন্য এসেছি। শালা তুই মানুষের সামনে এমনভাবে থাকিস যার জন্য লোকে তোর উপর বিশ্বাস করে, আর তুই লোকের বিশ্বাস নিয়ে এভাবে খেলিস। তোকে তো আমি বলে দিলাম ডাক্তারকে এক ঘুষি। ডাক্তার ছিটকে কিছু দূরে পড়ে গেল। ওখান থেকে উঠে যখনই পালাতে যাবে তখনই শুভ ডাক্তারের পায়ে গুলি করলো, আর ডাক্তারটা ওখানেই পড়ে গেল। এই জায়গাটা অনেক নির্জন, তো এখানে কোনো লোক আসে যায় না, সেজন্য হয়তো শুভর গুলির আওয়াজও হয়তো কেউ শোনেনি। আমি ডাক্তারের কাছে গিয়ে যে পায়ে গুলি লেগেছিল ওই পায়ে পিস্তলটা দিয়ে একটু চাপ দিলাম। ডাক্তার ব্যথায় চিল্লিয়ে উঠল, বল তুই মেয়েগুলোকে কেন কিডন্যাপ করেছিলিস? না, বলবো না। শুভ, তোর কাছে কোনো চাকু আছে? কেন? ইশারা যখন কিছু বলবে না তাহলে ওর জিভটাই কেটে ফেলবো। তুই দাঁড়া, আমি গাড়িতে দেখছি, হয়তো থাকতে পারে। শুভ গিয়ে একটা চাকু নিয়ে আসলো। এই নে চাকু। দে। শুভর কাছ থেকে চাকুটা নিয়ে ডাক্তারের মুখে চেপে ধরলাম। শালা তুই যখন কিছু বলবি না তাহলে তোর এমন অবস্থা করব আর কখনো কথাই বলতে পারবি না। আমি সব কিছু বলছি। শুভকে ইশারা দিয়ে বললাম যাতে ও সব কিছু রেকর্ডিং করে। হ্যাঁ, বলতে শুরু কর। অনেকদিন আগে লন্ডন থেকে আমাকে একজন মিলেনিয়ার কল করে বলে ওনার নাকি কিডনি লাগবে, ও নেগেটিভ রক্ত হতে হবে। আমি যদি কোনো ও নেগেটিভ রক্তওয়ালা কোনো মানুষের কিডনি আমি ওনাকে দিতে পারি তাহলে আমাকে কোটি কোটি টাকা দিবে, আরও অনেক কিছু অফার করে। সেই জন্য আমি রাজি হয়ে যাই। আর কিছুদিন আগেই ওই কলেজের সকল ছাত্রছাত্রীদের রক্ত টেস্ট করেছিলাম, আর তখনই আমি ওই মেয়েগুলোর রক্ত গ্রুপ জানতে পারি। তারপর আমি কিছু লোক দিয়ে এই মেয়েগুলোকে উঠিয়ে নিয়ে আসতে বলি। তোর কি টাকার অভাব যে তুই টাকার জন্য ওই গরিব মেয়েগুলোর জীবন নষ্ট করে দিতে চাইছিস? তোদের মতো কিছু মুখোশধারী ডাক্তারদের জন্য আজকে লোক ডাক্তারদের উপর বিশ্বাস করতে চায় না। আমাদের কথা বলার মাঝেই কিছু গাড়ি আসার শব্দ শুনতে পেলাম। গাড়ির শব্দ শুনে বুঝে গেলাম এগুলো আরও কার গাড়ি নেই, আমাদের আর্মিদের গাড়ি। তখনই আমি আর শুভ দুজনেই মুখে মাস্ক লাগিয়ে নিলাম। গাড়ি থেকে মেজর স্যার নেমে আসলেন। স্যারও এই ডাক্তারকে এভাবে দেখে বিশ্বাস করতে চায়নি আগে, কিন্তু যখন শুভর করার রেকর্ডিং মেজর স্যারকে দিলাম তখনই উনি বিশ্বাস করলেন, আর ডাক্তারটাকে ওখান থেকে নিয়ে গেলেন। স্যারকে এটাও বলে দিলাম এই তিনটা কোথায় আছে। গুড জব, তোমাদের কাছ থেকে এটাই আশা করছিলাম। আমি ভেবেছিলাম এই কেসটা হয়তো অনেক দিন লাগবে, কিন্তু এত জলদি যে শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। এখন তোমাদের আর কোনো মিশন নেই, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যাও, ভালোভাবে পরীক্ষা দিও। ঠিক আছে স্যার, আসি তাহলে। আমি আর শুভ দুজনেই ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে মোবাইলটা পকেট থেকে বের করলাম। দেখলাম অনেকগুলো মিসড কল। নাম্বারটা আর কারো না, মাসুমা। তাই আমি ওকে কল দিলাম। সাথে সাথে কল রিসিভ করে নিলাম। মনে হয় হাতেই ছিল মোবাইলটা। কতগুলো ফোন দিয়েছি দেখেছো, ফোন রিসিভ করোনি কেন? মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই টের পাইনি, সরি। কি করো? এই তো শুয়ে আছি। তুমি? এতক্ষণ পড়ছিলাম, এখন পড়ার টেবিলে বসে মোবাইল দেখছি। এত পড়ে কি হবে, সবসময় শুধু পড়া। পড়া ছাড়া আর কি কিছু ভাবতে পারো না নাকি? দেখো, আমার পড়া নিয়ে একদম কথা বলবে না। এত রেগে যাচ্ছ কেন? আমি কি রাগার মতো কিছু বলেছি? ওসব বাদ দাও তো। এখন বলো, খাবার খেয়েছো? না, তুমি? আমিও খাইনি, কিছুক্ষণ পর খেতে যাব। এভাবে মাসুমার সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপর ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে। চলো না কোথাও থেকে ঘুরে আসি। ক্লাস না করে আবার কোথায় ঘুরতে যাব? আর তুমি না কখনো ক্লাস মিস করোনি? তোমার সাথে আজকে ঘুরতে যেতে মন চাইছে, তাই যাব। এখন বলো যাবে কিনা। তুমি দাঁড়াও, আমি শুভর কাছ থেকে বাইকটা নিয়ে আসছি। শুভর কাছে গিয়ে দেখি শুভ নূপুরের কোলে শুয়ে আছে, আর নূপুর শুভর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুভ, তোর বাইকের চাবিটা দে তো। শুভ আমাকে ওর বাইকের চাবিটা দিয়ে দিল। বাইক নিয়ে আমি আর মাসুমা একটা পার্কে আসলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আর একটা জায়গায় গেলাম। মাসুমা, মনে হয় বৃষ্টি হবে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে চলো বাসায় চলে যাই। আমি আর মাসুমা কিছু দূর আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বাইকটা থামিয়ে দুজনে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। গাছের নিচে আসতেই পুরো শরীর বৃষ্টিতে ভিজে গেছে। আশেপাশে কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না। মাসুমাকে এভাবে নিজের সামনে দেখে মনে কীরকম যেন লাগছে। তখনই একটা বজ্রপাত হয়। সাথে সাথেই মাসুমা আমাকে জড়িয়ে ধরল। মাসুমার দিকে তাকিয়ে দেখি ওর ফুলের পাপড়ির মতো ঠোঁটগুলো কাঁপছে। আমি আর কিছু না ভেবে মাসুমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম।
মাসুমাও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। কতক্ষণ যে এইভাবে ছিলাম বলতে পারবো না। যখন ওকে ছাড়লাম তখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। মাসুমার দিকে তাকাতে দেখলাম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি হাত দিয়ে আমার ঠোঁটটা মুছে নিলাম। আমি বাসায় যাব। কিন্তু এখনও তো বৃষ্টি পুরোপুরি থামেনি। তাও যাব। ওকে। আমি মাসুমাকে ওর বাসার সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসলাম। মাসুমা আমাকে কিছু না বলেই এক দৌড়ে বাসার ভিতরে চলে গেল, আর আমিও বাসায় চলে আসলাম। আমাকে এভাবে ভেজা শরীরে দেখে আন্টি অনেক ঝাড়ি দিল আর বললো রুমে গিয়ে শরীর মুছে নিতে। একদম আম্মুর মতো শাসন করলো। আম্মু ঠিক এভাবেই আমাকে শাসন করতো। আম্মুর কথা মনে পড়ে গেল। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলাম। শরীরের জামা কাপড়গুলো খুলে শরীরটা মুছে নিলাম। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক কম। আন্টি আমাকে জিজ্ঞেস করছিল শুভ কোথায়। আমি বলেছি ওকে রেখেই আমি চলে এসেছি, ও বৃষ্টি থামার পর আসবে। আন্টিকে মিথ্যে কথা বললাম। রুমে বসে আছি, তখনই আন্টি চা নিয়ে আসলো। এই গরম চাটুকু একটু খেয়ে না, দেখতে ভালো লাগবে। আমি আন্টির হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিলাম, আর আন্টি চলে গেল। চা খাচ্ছি, তখনই মাসুমার কথা মনে হলো। মাসুমা কি আমার উপর রাগ করলো নাকি? বাসায় যাওয়ার পরে একবারও আমাকে কল দিল না, তাই আমি ওকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ করলো। কল রিসিভ করে কিছু বলছে না, চুপচাপ আছে। তাই আমি বলতে শুরু করলাম, আসলে আই এম সরি, তোমাকে এভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তোমাকে আমি। না ঠিক আছে। তার মানে তুমি আমার উপর রাগ করোনি? না। মাসুমার সাথে আরও অনেকক্ষণ কথা বললাম। এভাবে দেখতে দেখতে আরও 6 মাস কেটে গেল। কিছুদিন আগেই নূপুরের ভাইয়ের বিয়ে হয়েছে। আমাকে আর শুভকে ওর বাসায় যেতে বলেছিল, কিন্তু আমি আর শুভ দুজনের থেকে একজন যেতে পারিনি, কারণ আমরা দুজনই আরেকটা মিশনে ছিলাম। নূপুরের ভাইয়ের বিয়েতে না যাওয়ায় নূপুর আমাদের উপর অনেক রেগে গিয়েছিল। অনেক কষ্ট করে ওর রাগ ভাঙিয়ে নিয়েছিলাম। এভাবে দেখতে দেখতে আরও 4টি বছর কেটে গেল। এখন আমি আর শুভ দুজনেই ওর আব্বুর বিজনেস দেখাশোনা করি, সাথে তো আমাদের সিক্রেট আর্মির মিশন আছে। আর 6 দিন পর নূপুর আর শুভর বিয়ে। মাসুমা আর আমার ভালোবাসাটা আগের থেকে অনেক বেড়েছে। মাসুমাও এখন পড়াশোনা শেষ করে ওর আব্বুর বিজনেস দেখছে। আমি মাসুমার আব্বুর সাথেও দেখা করেছি। মাসুমার আব্বু বলেছে শুভর বিয়ের কিছুদিন পরেই মাসুমা আর আমার বিয়ে হবে। আমি আর কিছু বলিনি। শুভর বিয়ের জন্য শপিং করতে লাগলাম। 6 দিন পর আজকে শুভ আর নূপুরের বিয়ে। শুভ আর আমি এক গাড়িতে, শুভর আব্বু আব্বু এক গাড়িতে, আরও অনেক লোক অন্য গাড়িতে করে নূপুরদের বাসায় চলে আসতাম। অনেক মেয়েরা গেট আটকে দাঁড়িয়ে আছে। সকল মেয়েদের মাঝে একজনকে দেখে আমি অস্থির হয়ে গেলাম, কারণ সকলের ভিড়ের মধ্যে আমি আমার নিজের আপুকে দেখতে পেলাম। আপু হয়তো আমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমার কাছে না এসে ভেতরে চলে গেল। তার মানে কি আপু কি এখনও আমাকে ঘেন্না করে? কিন্তু এটা ভেবে আমি একটু অবাক হলাম, আপু এখানে কি করছে। তাই আমি শুভকে জিজ্ঞেস করলাম, শুভ এখনই যে এখান থেকে একটা মেয়ে নিচে চলে গেল, তুই ওকে চিনিস? এখান থেকে কোন মেয়ে গিয়েছে আমি কি ওইটা দেখেছি যে তোকে বলবো? শুভকে আর কিছু জিজ্ঞেস করলাম না। মেয়েগুলোকে অত পাত্তা না দিয়ে শুভকে নিয়ে বাসার ভেতরে চলে আসলাম। আশেপাশে আপুকে খুঁজতে লাগলাম। কোথায় চলে গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। শুভকে নিয়ে গিয়ে স্টেজে বসানো হলো। শুভ, তুই এখানে বস, তোর বউকে একটু দেখে আসি। তোর ভাগ্য ভালো আজকে এখানে মাশরুম নেই। মাশরুম থাকলে দেখতি তোকে আজকে কি করতো। ওহ, আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি। আসলে মাসুমা শুভর বিয়েতে আসতে পারেনি, কি একটা কাজের জন্য ওর আব্বুর সাথে কোথায় যেন গিয়েছে। আর এখানে না থেকে ভালোই হয়েছে। তুই বস, আমি এক্ষুনি আসছি। শুভকে বসিয়ে রেখে আমি আপুকে খুঁজতে লাগলাম। পুরো বাসা খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এরই মধ্যে বিয়ের খাওয়ানো শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে এখন বিয়ে পড়ানো শুরু হলো। এক পর্যায়ে বিয়েটা পড়ানো শেষ হয়ে গেল। তখনই দেখলাম আমার আব্বু আর আপুর কোলে একটা ছোট্ট বাচ্চা। ওরা আমার দিকেই আসছে। আব্বু এসে যে এমন একটা কাজ করবে সেটা আমি ভাবতেও পারিনি, কারণ আব্বু এসে সোজা আমার পায়ে পড়ে গেল। বাবা, তুই আমাকে মাফ করে দে। আব্বু কি 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 করছো? এসব ওঠো। আমি আব্বুকে দাঁড় করালাম। আমাদের মাফ করে দে। ওই দিন তোকে ভুল বুঝে আমরা এইসব করে ফেলেছি। এর জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। আমি তোমাদের উপর রেগে নেই। ভাই, আমাকে মাফ করে দে। আমার ওই দিন উচিত ছিল তোকে বিশ্বাস করার, কিন্তু আমি তোকে বিশ্বাস করিনি। মজিবর, এরা কারা? আমার কাঁধে হাত রেখে শুভ কথাটা বলল। এখন পুরো বিয়ে বাড়ির সকল লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি শুভকে বললাম, হ্যাঁ, আমার আব্বু আর ও হচ্ছে আমার আব্বু। আব্বু? আম্মু কোথায়? তোর আম্মু হসপিটালে আছে। কি হয়েছে আম্মুর? তুই আমাদের সাথে চল, তোকে আমরা সব কিছু বলছি।
আমি শুভর দিকে তাকালাম। যা তোর আম্মুর সাথে যা, আগে গিয়ে দেখ তোর আম্মু কেমন আছে, ওখানে গিয়ে আমাকে কল করিস। আম্মুর অসুস্থতার কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আব্বু আর আপুর সাথে আম্মু যে হসপিটালে আছে ওই হসপিটালে চলে আসলাম। আব্বু আমাকে একটা কেবিন দেখিয়ে দিল। কেবিনের ভেতরে তাকিয়ে দেখলাম আম্মু শুয়ে আছে। আমি আস্তে আস্তে আম্মুর বেডের পাশে গিয়ে বসলাম। আমি আমার হাতটা ধরতে আম্মু চোখ খুলল। আম্মু আমাকে ওনার সামনে দেখে জাপটে জড়িয়ে ধরে কেঁদে দিল। কোথায় চলে গিয়েছিলি বাবা? আমাকে মাফ করে দে। কি বলছো এসব তুমি? আমার আম্মুর উপর আমি কি কখনো রাগ করে থাকতে পারি? তুই কেমন আছিস বাবা? হ্যাঁ আম্মু, আমি ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে? সব সময় তোর জন্য চিন্তা করা আর না খেয়ে থাকার জন্য এরকম হয়েছে। এখন তুই এসে গিয়েছিস তো, আর এখন আমি ঠিক হয়ে যাব, দেখবি। আমি আম্মুর পাশে বসে থাকলাম। দুদিন পর আম্মুর সাথে আমিও বাসায় আসলাম। আম্মুকে একটা রুমে শুয়ে দিয়ে আমি আপুর সাথে কথা বলার জন্য নিচে চলে আসলাম। আপু, আসতে পারি? আমার রুমে আসার জন্য এখন থেকে পারমিশন নিতে হবে? না, তেমন কিছু না। আমি গিয়ে আপুর পাশে বসলাম। ওই দিন আপুর কোলে যে একটা ছোট্ট বাচ্চা ছিল ওইটা আপুর মেয়ে। আপুর কিছু কথা জানার ছিল, বলবি? হ্যাঁ বল, কি বলবি? আমি যে ওই দিন কিছু করিনি এটা তোমরা জানলে কিভাবে? আপনাদেরও তো হয়তো জানার ইচ্ছে হচ্ছে মজিবুরের পরিবারের সবাই সত্যিটা জানলো কিভাবে। তাহলে চলেন, মজিবুরকে যখন বাসা থেকে তাড়িয়ে দেয় তারই কিছুদিন পর মজিবুরের আব্বু মজিবুরের আপুকে স্কুটি কিনে দেয় কলেজে যাওয়ার জন্য। এদিকে স্কুটি নিয়ে মজিবুরের আপু যখন ওর একটা বান্ধবীর বাসায় যেতে চাইলো, তখন জুই মজিবুরের আপুর কাছে এসে বলে ওই স্কুটি করে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। মিনাও জুইকে নিয়ে হাসপাতালে চলে আসে। মিনা হচ্ছে মজিবুরের আপুর নাম। জুই মিনাকে নিয়ে হসপিটালের ভেতরে ওর ভাই যেখানে ভর্তি আছে ওইখানে চলে আসে। মিনা কেবিনের ভেতরে ছেলেটাকে দেখে একটু ঘাবড়ে যায়, কারণ এটা আর কেউ না, ওই দিন কাজে মিনার ওড়না নিয়ে গিয়েছিল ওই ছেলেটা। আপনারা যদি ওকে চিনতে না পারেন তাহলে অবশ্যই প্রথম থেকে আবার শুনতে হবে গল্পটা। জুই, এই ছেলেটা কে হয় তোর? আমার ভাইয়া। কেন, তুই কি ওকে চিনিস নাকি? চিনি মানে? ওকে আমি ভালোভাবেই চিনি। কিন্তু কিভাবে চিনিস? মিনা জুইকে সব কিছু বলে। ওই দিন মিনার সাথে জুইয়ের ভাই যা করেছিল সব জুই এতদিন জানতো যে ওর ভাই মজিবুরকে মেরেছে, কিন্তু মজিবুর ওর ভাইকে কেন মেরেছে সেটা জানতো না। তাই জুই মজিবুরের সাথে এসব কিছু করেছিল। মিনার মুখে কথাগুলো শুনে জুই আর কথা বলার অবস্থায় থাকে না। এখন সে বুঝতে পেরেছে ওই দিন দোষটা মজিবুরের ছিল না, ওর নিজের ভাইয়ের ছিল। কিন্তু জুই এখন সত্যি কথা বলেনি যে মজিবুর ওই দিন ওর সাথে কিছুই করেনি। এরপর থেকে জুই নিজেকে সবসময় দোষারোপ করে। এর জন্য একটা নির্দোষ ছেলে নিজের বাসা ছেড়ে এইভাবে ওর দিনগুলো কাটাতে হচ্ছে। কিন্তু একদিন হঠাৎ করে জুই রাস্তা দিয়ে আনমনা হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। কখন যে রাস্তার মাঝে চলে আসে ও নিজেও জানে না। তখনই একটা ট্রাক এসে জুইকে একটা ধাক্কা দেয়। জুই ছিটকে রাস্তার ওপাশে পড়ে যায়। তারপর ওখানকারই কিছু লোক জুইকে ধরে হাসপাতালে নিয়ে যায়। জুইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটি শুনে জুইয়ের পরিবারের সকল লোক জলদি হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে দেখে জুইকে ডাক্তার ট্রিটমেন্ট করছে। জুই ভালো হলেও ওর দুটো পা গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য ড্যামেজ হয়ে যায়, যার জন্য নাকি জুই আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারেনি। জুই ঠিক হয়ে আগে মজিবুরদের বাসায় যায়। মজিবুরের পরিবারকে সব সত্যি কথা বলে দেয়। ওই দিন যে মজিবুর সব কিছু করেনি তাই সবার কাছ থেকে অনেক ক্ষমা চায়। জুইয়ের এমন অবস্থা দেখে মজিবুরের আব্বু আম্মু জুইকে ক্ষমা করে দেয়। এরপর থেকেই মজিবুরের আম্মু অসুস্থ হতে থাকে, কারণ উনি তো ওই দিন নিজের ছেলেকে বিশ্বাস করেনি। এখন ছেলে কোথায় আছে কেমন আছে তার কিছুই জানা নেই। মজিবুরের আব্বু অনেক কষ্ট করে মজিবুরের জন্য। প্রথমে ওই পুলিশ স্টেশনে যায়। ওখানে গিয়ে মজিবুরের কথা জিজ্ঞেস করে ওই পুলিশটাকে, যেই পুলিশটা নাকি মজিবুরকে ধরে নিয়ে এসেছিল। কিন্তু পুলিশ মজিবুরের আব্বুকে কিছু বলে না, কারণ ওই দিন যখন শুভ মজিবুরকে পুলিশ স্টেশন থেকে নিয়ে যায় তখন শুভ বলে যায় কেউ যদি মজিবুরের খোঁজ করে তাহলে যাতে কিছুই না বলে। মজিবুরের আব্বু তারপর আরও অনেক জায়গায় মজিবুরকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। এখন বুঝতে পেরেছিস তো? কিন্তু আমার আরো অনেক কিছু জিজ্ঞেস করার আছে। হ্যাঁ, জিজ্ঞেস কর। তুই ওই দিন বিয়ে বাড়িতে কি করছিলি? নূপুর আমার এক বান্ধবীর বোন হয়, তাই ওই দিন ওর বিয়েতে গিয়েছিলাম। নূপুরের বোন আছে ওটা তো জানতাম না। তুই নূপুরকে কিভাবে চিনিস? ও আর আমি একই কলেজে পড়ছিলাম। আর একটা কথা, দুলাভাই কোথায়? তো দুলাভাই ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছে, কিছুদিন পর আসবে। আর কি জিজ্ঞেস করবি? এখন তুই জিজ্ঞেস কর, কি কি জিজ্ঞেস করার আছে, পরে আমি জিজ্ঞেস করব। তোর মেয়ের নাম কি? মিম। আর কিছু জিজ্ঞেস করবি? না, এখন তুই বল কি বলবি। বিয়ে করেছিস? না, কিন্তু কিছুদিন পর করব।
আমাদের ছাড়াই বিয়ে করে নিবি? বিয়েতে সবাই যেতে পারবে, কিন্তু তুই যেতে পারবি না। কেন? তোর যে বিয়ে হয়েছে এই কথাটা কি আমাকে বলেছিস? তুই যেরকম তোর বিয়েতে আমাকে থাকতে দিসনি, ওরকম আমিও আমার বিয়েতে তোকে থাকতে দেবো না। আমার এরকম কথা শুনে আপু সোজা কেঁদে দিল। এই কাঁদছিস কেন? আমি তো মজা করছিলাম। সত্যি তো? হুম। পছন্দের কেউ আছে? হুম। আমি মাসুমার বিষয়ে সবকিছু আপুকে বলতে লাগলাম। আপুর সাথে কথা বলার মাঝখানে আমার মোবাইলে কল আসলো। মোবাইল বের করে দেখি মাসুমা কল দিয়েছে। আব্বু আম্মুর কাছে গিয়ে তো দেখি আমাকে ভুলেই গিয়েছো। আমি মাসুমাকে আমার বিষয়ে অনেক আগেই সবকিছু বলে দিয়েছিলাম, কিন্তু এটা বলিনি আমি যে একজন আর্মি অফিসার। আর কালকেই কল করে এটাও বলেছি যে আমি আবার আমার আব্বু আম্মুর কাছে চলে এসেছি। কে বলেছে তোমাকে ভুলে গেছি? আমি যদি এখন কল না করতাম তাহলে তো হয়তো তুমিও কল দিতে না। এখন তুমি কল না দিলে কিছুক্ষণ পর আমি কল দিতাম। কি করো এখন? এই তো বসে বসে আপুর সাথে কথা বলছি। নাও আপুর সাথে কথা বলো। আপু তোরা দুজন কথা বল, আমি একটু পর আসছি। আমি আপুকে মোবাইলটা দিয়ে আপুর রুম থেকে চলে আসলাম। আসলে আমার অনেকজনে হিসু পেয়েছে। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি আপু আর মাসুমার কথা বলা শেষ। কিছুক্ষণ পর আমি কল দিব বলে ফোনটা কেটে দিলাম। মাসুমার ফটো আছে? হুম। আমি আপুকে মাসুমার ফটো দেখালাম। আব্বু আমাকে কিন্তু মাসুমার কথা তোমাকেই বলতে হবে। ঠিক আছে। আপুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমি আমার আগের রুমে চলে আসলাম। তারপর আবার মাসুমাকে কল দিয়ে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। তখনই আবার মেজর স্যারের কল আসলো। আমি কল রিসিভ করলাম। তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? তা সেটা কি একটু শুনি। 4 দিন পর তোমাকে আর আরও 4 জন সিক্রেট আর্মি অফিসারকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিব। আঙ্কেল আমাকে আবার কেন? আমি যেভাবে আছি সেভাবেই তো ভালো আছি। আমি যেটা বলছি সেটাই হবে, এর বেশি আমি আর কিছু শুনতে চাই না। ওকে আঙ্কেল। আঙ্কেল কল কেটে দিল। আমি নিচে গিয়ে খাবার খেয়ে আবার রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন আমার সকল বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। প্রথমে বিকির সাথে দেখা হলো। কী রে বিকি, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। কোথায় গায়েব হয়ে গিয়েছিলিস? কেন আমার সাথে কি হয়েছে তুই কি জানিস না? সেটা তো জানি। এখন এসব বাদ দে। আগে প্রান্ত আর মিজানকে কল দিয়ে এখানে আসতে বল। অনেকদিন হয়ে গেছে তাদের সাথে ভালো করে আড্ডা দিই না। আর তুই বিয়ে করেছিস? হ্যাঁ করছি। আর তুই? এখনো না, কিন্তু খুব জলদি করব। বিকি প্রান্ত আর মিজানকে কল করে এখানে আসতে বলল। কিছুক্ষণ পর ওরা দুজন চলে আসলো। ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তোরা চল আমার সাথে। কোথায়? জুইয়ের বাসায় যাব। ও তোর সাথে কি করেছিল সেটা কি ভুলে গেছিস? না, তাও চল একবার গিয়ে ওকে দেখে আসি। ওদের 3 জনকে আমি জোর করে জুইয়ের বাসায় নিয়ে আসলাম। বাসার কলিং বেল বাজাতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল। মহিলাটা আর কেউ না, জুইয়ের আম্মু। আমি ওনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, আমরা কি ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাবা তোমরা কারা? তোমাদের তো ছিলাম না। আমরা জুইয়ের ফ্রেন্ড, ওর সাথে একটু দেখা করতে এসেছি। জুই কোথায় আছে? আন্টি আমাদের একটা রুম দেখিয়ে দিল। আমরা 4 জন ওর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি জুই একটা হুইল চেয়ারে বসে একটা বই পড়ছে। আমি জুইকে ডাক দিলাম। আবার ডাক শুনে জুই আমাদের দিকে ফিরে তাকালো। আমাকে এভাবে ওর সামনে দেখতে পেয়ে ও হুইল চেয়ার থেকে নেমে আমার কাছে আসতে চাইছে, কিন্তু পারছে না। যখনই জোর করে নামতে চাইলো তখনই জুই নিচে পড়ে যায়। আমি দৌড়ে গিয়ে জুইকে উঠিয়ে আবার হুইল চেয়ারে বসিয়ে দিই। জুই তখন আমার হাত ধরে বলে, প্লিজ মুজিবুর, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে যে ওই ওপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না। আমি সত্যটা না জেনেই তোমার উপর এমন বড় একটা অপবাদ দিয়ে দিলাম। এর শাস্তিও আমি পেয়েছি। দেখো আমার দিকে তাকিয়ে, আজকে আমি আমার আর নিজের পায়ে দাঁড়াতে পারি না। এটাই হয়েছে তোমার সাথে করা অন্যায়ের শাস্তি। জুই কথাগুলো বলছে আর কান্না করছে। ওর কান্না করা দেখে নিজেরও কেমন যেন খারাপ লাগছে। একদিন ওই মেয়েটাকে ভালোবাসতাম, কিন্তু আজকে পরিস্থিতিটাই অন্য। আমিও জুইয়ের হাত ধরে বললাম, আমি চাইতাম তুমি যেন নিজের ভুলটা বুঝতে পারো, কিন্তু তোমার সাথে যে এরকম কিছু হবে এটা আমি কখনো চাইনি। আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। জুইয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমরা 4 জন আবার চলে আসলাম। এভাবে আরও কিছুদিন কেটে গেল। আপু আমার আর মাসুমার বিষয়টা আব্বু আম্মুকে বলে দিয়েছে। আব্বু আম্মু রাজি হয়ে গেছে আমাদের বিয়ে দেওয়ার জন্য। মাসুমার আব্বু আম্মুর সাথে কথা বলা শেষ। সামনের মাসে আমাদের বিয়ে ঠিক করা হয়েছে। আজকে আবার মেজর স্যার কল দিয়ে বলল আমার পরিচয়টা নাকি সবার সামনে আজকে পাবলিশ করে দেবে, তাই আমাকে আর্মি ক্যাম্পে যেতে বলেছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাবি?
আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা কিছুক্ষণ পর টিভিতে দেখতে পারবে, শুধু টিভিটা অন করে রেখো। আমার কথা আমি কিছুই বুঝতে না পেরে আমাকে যেতে বলল। এখন আমি সকল মিডিয়াদের সামনে দাঁড়িয়ে আছি। মিডিয়ার সামনে এসে মেজর স্যার বলতে লাগলেন, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা আমাদের দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকে আপনারা সেটার জন্য টিভির সামনে বসে আছেন, সেটা হয়তো আপনাদের অজানা, তবু হয়তো অনেক মানুষ কথাটা মনে করতে পারছেন না, তাই আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আপনারা তো জানেন এখন আমাদের দেশে অনেকটাই সন্ত্রাসী মুক্ত, কিন্তু এই দেশটাকে যারা সন্ত্রাসী মুক্ত করেছে আজকে আমি ওদেরকে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। ওরা হচ্ছে আমাদের আর্মির গৌরব। ওরা সবার আড়ালে থেকে এই দেশটাকে আজকে সন্ত্রাসী মুক্ত করেছে। এখন তাহলে ওদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা। ওদেরকে দেখে হয়তো অনেকটাই শক খেতে পারেন, কারণ আপনাদের মধ্যেই থাকা ওরা সাধারণ লোক। আমি আর বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না, তাই সোজা কথায় আসি। সেই ছদ্মবেশে থাকা আর্মি অফিসারদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আর্মির সবচেয়ে বড় মেজর রফিক সাহেব। ছদ্মবেশে থাকা 5 জন আর্মি অফিসারকে সবার সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কারা সেই ছদ্মবেশে থাকা আর্মি। টান টান উত্তেজনা নিয়ে সবাই তাকিয়ে আছে। তখনই আর্মির ড্রেস পরা 5 জন লোক সামনে আসে। এদিকে আজকে মজিবুরের পরিবারের সকল লোক টিভিতে নিউজ দেখছিল। ওরা এভাবে মজিবুরকে আর্মি ইউনিফর্মে দেখে অবাক হয়ে যায়। মজিবুর যে আর্মি অফিসার সেটা মজিবুর কাউকে বলেনি, মাসুমাকেও বলেনি। আজকে মাসুমা এই নিউজটা দেখে অবাক। এদিকে মজিবুরের সাথে আরও 4 জনকে বড় মেজর পুরস্কৃত করে। তারপর একে একে 5 জনই বক্তব্য দেয়। সকল কিছু শেষ হয়ে যাওয়ার পর মজিবুর আর্মি অফিসারের ড্রেস পরে বাসায় আসে। বাসায় এসে মাসুমাকে দেখতে পায়। মাসুমা যখন মজিবুরকে আর্মি অফিসারের গ্রুপে দেখে তখনই মজিবুর বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মজিবুর বাসায় আসার আগেই মাসুমা মজিবুরদের বাসায় চলে আসে। আমি বাসায় আসতে সবাই প্রশ্ন করা শুরু করে দিয়েছে আমি কিভাবে এই আর্মি অফিসার হলাম, আর এতদিন এই কথাটা কেন বলিনি ওদেরকে, আরও অনেক প্রশ্ন করতে লাগলো। আমি সবাইকে একসাথে বসিয়ে কিভাবে আর্মি অফিসার হলাম সব কিছু ওদেরকে বললাম। আপনারা তো জানেনই, তাই আর আপনাদের বললাম না। আব্বু আম্মু সবাই অনেক খুশি। ওনার মেট্রিকে অনেকবার ফেল করা ছেলেটা আজকে আর্মি অফিসার। মাসুমা একটু রাগ করেছিল, ওকে কেন বলিনি, কিন্তু আমি ওর রাগটা ভাঙিয়ে দিয়েছি। এইভাবে দেখতে দেখতেই আমাদের বিয়ের দিন চলে আসলো। বিয়েতে সবাই এসেছে, আমার সকল বন্ধু, শুভ, কিন্তু নূপুর আসেনি। নূপুর মাসুমার ওখানে গিয়েছে। মাসুমাকে বিয়ে করে আনার জন্য ওর বাসার উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়লাম। সবার মতো আমরা সবাই ওখানে পৌঁছে গেলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম পুরো বিয়ে বাড়ি শান্ত হয়ে আছে। ওটা যে বিয়ে বাড়ি দেখে কেউ বলবে না। আমি ওখানে যাওয়ার সাথে সাথেই মাসুমার আব্বু আমার কাছে আসলো। বাবা, মাসুমা ওর কিছু বান্ধবী মিলে বিউটি পার্লারে গিয়েছিল, কিন্তু বিউটি পার্লার থেকে মাসুমাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। হোয়াট? কি বলছেন আঙ্কেল এসব? মাসুমাকে আবার কে কিডন্যাপ করবে? সেটা তো জানি না বাবা, কিন্তু কিছুক্ষণ আগে একটা লোক কল দিয়ে বলেছে তুমি যখন আসো তখন যাতে ওকে কল দিয়ে তোমার সাথে কথা বলে দিই। ঠিক আছে, আপনি লোকটাকে কল দেন। আঙ্কেল লোকটাকে কল দিয়ে আমার হাতে মোবাইলটা দিল। ওপাশ থেকে কল রিসিভ করে। এই দিনটার জন্য আমি 4টা বছর ধরে অপেক্ষা করছিলাম। কে তুই? আমি কে সেটা তুই জানিস না, কিন্তু কিছুক্ষণের মধ্যে জেনে যাবি। এই নে তোর হবু বউয়ের সাথে কথা বল। মুজিবুর, কোথায় তুমি? আমাকে এখান থেকে নিয়ে যাও। মাসুমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন তো ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ যে ঠিক থাকবে সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। তোকে একটা ঠিকানা দিচ্ছি, এক্ষুনি এখানে চলে আয়। তোর সাথে অনেক পুরনো হিসাব বাকি আছে। বলেই কলটা কেটে দিল। কি বলবো? আপনারা চিন্তা করবেন না, আমি মাসুমাকে নিয়ে আসছি। শুভ আমার সাথে চল। আমি আর শুভ দুজনে চলে আসলাম ওই ঠিকানা অনুযায়ী। বাসাটা দেখে মনে হয় এটা একটা গেস্ট হাউস। আমি আর শুভ দুজনেই ভেতরে গেলাম। বাসায় কাউকে দেখতে পেলাম না। তখনই একটা রুম থেকে কিছু আওয়াজের শব্দ শুনতে পেলাম। তাহলে চলে এসেছিস, আয় এদিকে আয়। মাসুমা কোথায়? আর তুই কে? আগে আমার কিছু প্রশ্নের উত্তর দে, তারপর আমি বলবো মাসুমা কোথায়। কিসের প্রশ্ন? আমার আব্বুকে কেন জেলে দিয়েছিস? কে তোর আব্বু? আজ থেকে 4টা বছর আগে তুই একটা ডাক্তারকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিলিস, মনে আছে? তোর আব্বু অপরাধ করেছিল, সেই জন্য ওনাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এর মধ্যে তুই আমার মাসুমাকে কেন টানছিস? 4টা বছর ধরে আমি এই লোকটাকে খুঁজছি যে নাকি আমার আব্বুকে অ্যারেস্ট করে দিয়েছিল, কিন্তু ওই দিন যখন মেজর তোকে সবার সাথে পরিচয় করে দিয়েছিল তখন আমি বুঝলাম সে লোকটা আর কেউ না, সেটা তুই।
যে ডাক্তারকে আমি অ্যারেস্ট করিয়েছিলাম সেই ডাক্তারের একটা ছেলে ছিল, সেটা আমি জানতাম। কিন্তু ডাক্তারের ছেলেটা তো একদম বোকাশোকা ছিল। কিন্তু আজকে আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে একবারও মনে হচ্ছে না যে এটা বোকা। কথা বলছিস না কেন? আমার প্রশ্নের উত্তর দে। তুই কেন আমার আব্বুকে অ্যারেস্ট করে দিয়েছিলি? তুই যদি আমার এখন উত্তর না দিস তাহলে তোর মাসুমা আর বাঁচবে না। দেখ, আমার মাসুমার কিছু হলে আমি তোকে কিন্তু ছাড়বো না। বল মাসুমা কোথায়? ওর সাথে এত ভালোভাবে কেন কথা বলিস? 4-5টা লাগিয়ে দে, তাহলেই তো সব বলে দেয়। ভুলে আমার শরীরে টাচ করার চেষ্টা করবি না। তুই এদিকে আমার শরীরে হাত তুলবি, অন্যদিকে তোর মাসুমা ফিনিশ হয়ে যাবে। তুই মাসুমার কিছু করিসনি তো? তুই কি জানতে চাস বল, আমি সব কিছু বলছি। তোকে কতবার বলতে হবে যে বল আমার আব্বুকে কেন অ্যারেস্ট করিয়েছিলি? তোর আব্বু 6টা মেয়েকে খুন করে ওদের কিডনি বিক্রি করতে চেয়েছিল। না, আমি এটা বিশ্বাস করি না। আমার আব্বু এরকম কখনোই করতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটাই সত্যি। তুই চাইলে তোর আব্বুর কাছ থেকে সত্যিটা জেনে নিস। আমার আব্বুকে তোর জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। এটা সম্ভব না। তাহলে তোর মাসুমাকেও আর তুই পাবি না। রনি জোরে জোরে হাসতে লাগলো। ও মাসুমাকে আটকে রেখেছে জন্য ওর কথা শুনছি, না হলে এতক্ষণে ওকে মেরে ওখানে তক্তা বানিয়ে দিতাম। দেখ, আমাকে কিছু বলতে না দিয়ে শুভ রনিকে মারতে শুরু করলো। বল মাসুমা কোথায়? বলবো না। আমাকে মেরে ফেললেও বলবো না। মুজিবর তুই যা, এই বাসাটা পুরো খুঁজে দেখ, কোথাও না কোথাও মাসুমা হবেই। এই শালাকে আমি দেখছি। আমি রুম থেকে বেরিয়ে বাকি যেগুলো ছিল সবগুলোতে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। বাসায় মাত্র 3টে রুম, একটাতেই রনি আছে, আরও বাকি 2টাতে আমি চেক করলাম, কিন্তু মাসুমাকে কোথাও পেলাম না। আমি এবার ওই রুমে চলে আসলাম যেখানে রনি আছে। আমি এসেই রনিকে মারতে শুরু করলাম। বল মাসুমা কোথায়? আমি বলেছি তো, আমাকে মেরে ফেলেও বলবো না। শুভ, এই কুত্তার বাচ্চাকে নিয়ে চলো। কোথায়? ওকে থানায় নিয়ে 3rd ডিগ্রিতে রনিকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসতে লাগলাম। কিছু দূর আসতেই আমার একটা জিনিস খেয়াল হলো। শুভ, গাড়ি ঘোড়া। কেন, কি হয়েছে? গাড়িটা আবার ওই বাসায় নিয়ে চল। আবার আমরা ওই বাসার সামনে চলে আসলাম। এখানে আবার আসলাম কেন? এই দেখ, বাসার ওপর লেখা রনি। রনিতে 4টা অক্ষর, আর ও এ নাই। আমি যে 3টে রুম চেক করেছি, একটা রুমে এক একটা অক্ষর লেখা। 3টে রুম 3টে অক্ষর লেখা। প্রথম রুমে আর লেখা, দ্বিতীয় রুমে ও লেখা, তৃতীয় রুমে এন লেখা, কিন্তু এখনো পর্যন্ত আই লেখা রুমটা খুঁজে পেলাম না। এই বাসায় কোথাও না কোথাও আর একটা রুম আছে, আমাদের শুধু ভালো করে খুঁজতে হবে। তাহলে জলদি চল, আমরা খুঁজে বার করি ওই রুমটাকে। আবার পুরো বাসা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওই রুমটা খুঁজে পাচ্ছি না। আমি আর শুভ দুজনেই ওই রুমে গেলাম যেখানে নাকি রনি ছিল। শুভ, এই রুমটাই ভালো করে খুঁজে দেখ। রুমের আলমারি সরিয়ে দেখলাম, রুমের সোফা সরিয়ে দেখলাম, কিন্তু কোথাও আর একটা রুম দেখতে পাচ্ছি না। মুজিবর, এদিকে দেখ। কোথায় দেখবো? আর তুই কোথায়? আর আমি খাটের নিচে। তুই খাটের নিচে কি করছিস? বের হ খাটের নিচ থেকে। শুভ খাটের নিচ থেকে বেরিয়ে আসলো। তুই এই খাটটা সরা। দুজনে টেনে খাটটা সরিয়ে দিলাম। খাটের নিচে একটা গর্ত করা। দেখলাম এটাই কি হতে পারে 3য় রুম। চল ভিতরে গিয়ে দেখি। আমি গর্তের নিচে নামতে লাগলাম। একটু নামার সাথে সাথেই আমার পায়ে একটা সিঁড়ির মতো কিছু লাগলো। আর একটু নামতে বুঝতে পারলাম ওটা সিঁড়ির মতো কিছু না, এটাই সিঁড়ি। আমি নিচে নেমে পুরো জায়গাটা অন্ধকার দেখলাম। তাই আমার পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ অন করলাম। আমি টর্চ অন করার সাথে কারো গোঙানির আওয়াজ শুনতে পেলাম। আমি লাইট দিয়ে আশেপাশে দেখলাম। তখনই একটা ওয়ালের সাথে সুইচ বক্স দেখতে পেলাম। আমি গিয়ে সবগুলো সুইচ অন করে দিলাম। সাথে সাথে পুরো জায়গাটা আলোকিত হয়ে গেল। ওই আলোর মধ্যেই মাসুমাকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা দেখতে পেলাম। ওর পরনের বিয়ের সাজ, মুখটা টেপ দিয়ে বাঁধা। মুজিবুর, নিচে কিছু পেয়েছিস? হ্যাঁ, মাসুমাকে পেয়ে গেছি। ও এখানে আছে। আমি জলদি গিয়ে মাসুমার হাতের বাঁধন আর মুখের টেপটা খুলে দিলাম। মাসুমার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো আমি মরেই যাব। আমি আছি না, তোমার কিচ্ছু হতে দেব না। এখন আমায় বাসায় নিয়ে চলো। আমি আগে মাসুমাকে নিচ থেকে উপরে উঠালাম, তারপর আমিও উঠে আসলাম। মাসুমাকে সাথে নিয়ে ওর বাড়ির পাশে আসলাম যেখানে রনিকে বেঁধে রেখে গিয়েছিলাম। রনির সামনে মাসুমাকে নিয়ে আসতেই রনি কিছু একটা বলতে চাইছে, কিন্তু ওর মুখে টেপ লাগানো, তাই কিছু বলতেও পারছে না। তাই আমি গিয়ে ওর মুখের টেপটা খুলে দিলাম। ওকে কোথায় পেলে? শালা, তোর বাপটা যেমন বোকা ছিল তুইও সেরকমই বোকা। তোর বাপ যেদিন অ্যারেস্ট হয়েছিল ওই দিন তোর বাবার সাথে কোনো লোক ছিল না। কাউকে কিডন্যাপ করার পর সাথে কিছু লোক রাখতে হয়, এটাও জানিস না? তোকে আমি ছাড়বো না। মুজিবর, তুই মাসুমাকে নিয়ে যা। এই শালাকে আমি নিয়ে যাচ্ছি। ওইদিকে আবার সবাই তোর বিয়ের জন্য অপেক্ষা করছে। শুভ একটা গাড়িতে করে রনিকে নিয়ে গেল।
এদিকে আমিও মাসুমাকে নিয়ে মাসুমাদের বাসায় চলে আসলাম। মাসুমাকে দেখে সবাই খুশি হলো। তারপর মাসুমাকে আবার বিয়ের সাজে সাজানো হলো। কিছুক্ষণ পর শুভ চলে আসলো। তারপর ভালোভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। মাসুমাকে নিয়ে বাসায় চলে আসলাম। সবাই মাসুমাকে আবার রুমে নিয়ে গেল, আর আমি আমার বন্ধুগুলোর সাথে আড্ডা দিতে চলে আসলাম। ওদের কাছে আসতেই সবাই জিজ্ঞেস করতে লাগলো মাসুমাকে কে কিডন্যাপ করেছিল। তারপর ওদেরকে সব কিছু বললাম। কিছুক্ষণ পর দুলাভাই আর আপু এসে আমাকে নিয়ে গিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ভেতরে ঢুকে দেখি বউটা আমার মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর সামনে যেতেই ও এসে আমাকে সালাম করলো। সুখে থাকো মা, তোমার বরটা তোমাকে অনেক ভালোবাসো, আর তুমি 10-12টা বাচ্চার মা হও। কি? আমি তোমার মা লাগি? ও সরি, মুখ থেকে এমনি বেরিয়ে গেছে। আমি মাসুমাকে উঠিয়ে খাটের উপর বসালাম। চলো আগে 2 রাকাত নামাজ পড়ে নিই। তোমার ওযু আছে কি? হ্যাঁ আছে, চলো। দুজনেই 2 রাকাতের নামাজ পড়ে নিলাম। যাও তুমি গিয়ে তোমার শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। কিন্তু আমি তো কোনো জামা আনিনি। আলমারি খুলে দেখো। মাসুমা আলমারি থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে বিয়ের কাপড় খুলে ওই কাপড়টা পরে নিল। যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মাসুমা আবার সেই মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসে ওর মাথায় ঘোমটাটা ছড়িয়ে দিলাম। বউটা আমার লজ্জায় দেখে লাল হয়ে গেছে। মাশাল, আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। তখন মাসুমা আমার কানের কাছে মুখ এনে বলল, আমি এখনো ভার্জিন। ও তাই নাকি? দেখবো আর কতক্ষণ থাকতে পারো। দুষ্টু কোথাকার, আমার কি লজ্জা করে না? আমার বউটা দেখে লজ্জাও আছে। আমি মাসুমাকে আমার বুকে জড়িয়ে নিলাম। মাসুমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁটটা মিলিয়ে দিলাম। কিস করতে করতে মাসুমাকে খাটের উপর শুয়ে দিলাম, আর আমিও ওর পাশে শুয়ে পড়লাম। তারপর আমি ওর পেটের ওপর হাতটা রেখে কাপড়টা সরিয়ে দিলাম। ওর পেটে হাত রাখতেই ও কেমন যেমন কেঁপে উঠল, আর আমার হাতটা ওর পেটের সাথে চেপে ধরল। আস্তে আস্তে আমি মাসুমার পুরো শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিলাম। এক পর্যায়ে মাসুমা থাকতে না পেরে আমাকে জড়িয়ে ধরল। তারপর আর কি, যা হবার তাই হলো। পরে কি হলো সেটা জানতে হলে আপনাদের অবশ্যই বিয়ে করতে হবে। পরের দিন সকালে। ওই ওঠো, সকাল হয়ে গেছে তো। এত জলদি কিভাবে সকাল হয়ে গেল? কিছুক্ষণ আগেই তো ঘুমালাম, আর তুমি এত জলদি উঠলে কেন? আসো আর একটু ঘুমাও না, বলে মাসুমার হাত ধরে টান দিয়ে আমার বুকের ওপর শুয়ে দিলাম। কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে তো। কেউ আসবে না, আমি এখন আমার বউকে আদর করব। রাতে অনেক দুষ্টুমি করেছো, এখন এসব কিচ্ছু হবে না। এখন উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। চলো দুজনে একসাথে ফ্রেশ হই। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। কি, আমাকে রেখেই তুমি ফ্রেশ হয়ে গেছো? এটা তো মানা যায় না। আমি মাসুমাকে কোলে উঠিয়ে নিলাম। কি করছো? পড়ে যাবো তো, ছাড়ো বলছি। আমি মাসুমাকে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে রেখে শাওয়ারটা অন করে দিলাম। দুজনের শরীর পুরো পানিতে ভিজে গেছে। তারপর শাওয়ার শেষ করে দুজনেই রেডি হয়ে নিচে চলে আসলাম। সবাইকে দেখলাম খাবার টেবিলে বসে আছে। আমি আর মাসুমাও গিয়ে খাবার টেবিলে বসলাম। তখন আব্বু বলল, আমি আর কতদিন অফিস দেখাশোনা করব? এখন তো তুই বিয়ে করেছিস, এখন থেকে তুই অফিস দেখাশোনা করবি। ঠিক আছে আব্বু, তুমি না বললেও কিছুদিন পর থেকে আমি অফিসে যেতাম। তারপর সবার সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমি আমার আব্বুর অফিস দেখাশোনা করি, আর যদি কোনো এমার্জেন্সি মিশন হয় তাহলেই শুধু আমাকে মিশনে পাঠানো হয়। এভাবেই কাটতে লাগলো আমার সুখের জীবন। আর এখানে গল্পটা শেষ করলাম। প্রিয় ভিউয়ার্স, যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে বলবেন গল্পটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতাগণ, story.com চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিন নিত্য নতুন মাফিয়া গল্প, ভালোবাসার গল্প এবং আর্মির গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।